আমরা হচ্ছে আজকে সেন্টেন্স মেকিং এর যে ক্লাস ওইটার হচ্ছে 14 নম্বর ক্লাস করব। ওইটার হচ্ছে আমরা আজকে ফাংশনাল সেন্টেন্স প্যাটার্নস, যেটা আমাদের আইএলটিএস রাইটিং এর জন্য প্রয়োজন পড়ে, ওইগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন হচ্ছে ফাংশনাল সেন্টেন্স প্যাটার্নটা কি? ফাংশনাল সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে মূলত এক একটা সেন্টেন্সের কিন্তু এক একটা আলাদা আলাদা অনেক সময় উদ্দেশ্য থাকে, যে ওই সেন্টেন্সটা আমি ওই পারপাসে লিখতেছি, ওই সেন্টেন্সটা আমি ওই পারপাসে লিখতেছি। তো আমরা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আমরা সচরাচর সবাই এটার সাথে আমরা মানে পরিচিত, যে আমাদের রাইটিং টাস্কে যখন আমরা এসে লিখি, আমাদের একটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের একটা টপিক সেন্টেন্স লিখতে হয়, আমাদের সাপোর্টিং সেন্টেন্স লিখতে হয়, তারপর হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন সেন্টেন্স লিখতে হয়, কনক্লুশন সেন্টেন্স লিখতে হয়। সো কোন সেন্টেন্সের পারপাস কি, ওইটা হচ্ছে এক একটা সেন্টেন্সের এক একটা আলাদা আলাদা পারপাস বা উদ্দেশ্য যেটা থাকে। তো ওই যে সেন্টেন্স গুলাকে আমরা আলাদা 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 উদ্দেশ্য অনুযায়ী আমরা ভাগ করি, ওইটাই হচ্ছে মূলত ফাংশনাল সেন্টেন্স প্যাটার্নস। তো ফাংশনাল সেন্টেন্স প্যাটার্নের মধ্যে আমরা কি, যদি রাইটিং এর পার্সপেক্টিভে আমরা বলি, তো আমরা রাইটিং এর মধ্যে আমরা দেখি যে আমরা হচ্ছে টপিক সেন্টেন্স আসে, টপিক সেন্টেন্স, তারপর কি আসে, তারপর হচ্ছে আমাদের সাপোর্টিং সেন্টেন্স আসে, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স আসে, কনক্লুডিং সেন্টেন্স। তো এগুলা যে এক একটা সেন্টেন্স হচ্ছে আমাদের এক একটা পারপাস থাকে। যেমন ওই টপিক সেন্টেন্সের একটা পারপাস থাকে, ওই সেন্টেন্সটা আমি কেন লিখবো, আমার একটা পারপাস আছে। তারপর হচ্ছে আমি সাপোর্টিং সেন্টেন্স যেগুলো লিখবো, ওইটার হচ্ছে আমার হচ্ছে নির্দিষ্ট কিছু পারপাস আছে, যে আমি ওইটার জন্য লিখবো। এবার কনক্লুডিং সেন্টেন্স যেগুলো আছে ওইগুলো। তো হচ্ছে আমরা এক একটা সেন্টেন্স সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো, যে টপিক সেন্টেন্স কি, সাপোর্টিং সেন্টেন্স কি, কনক্লুডিং সেন্টেন্স কি, কোনটা কিভাবে লিখতে হয়। এর পাশাপাশি হচ্ছে আমরা একটা স্যাম্পল এসে লেখার চেষ্টা করব। স্যাম্পল এসে টাস্ক ট্যুর, যেটা হচ্ছে আমাদের বুঝতে হেল্প করবে। আমরা যখন একটা স্যাম্পল এসে লিখবো, তখন হচ্ছে আমরা একটা বডি প্যারাগ্রাফ লিখতেছি, সো বডি প্যারাগ্রাফের কোনটা হচ্ছে টপিক সেন্টেন্স, কোনটা সাপোর্টিং সেন্টেন্স, কোনটা আমার হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। সো ওইগুলা হচ্ছে যখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো স্যাম্পল এসে, তখন হচ্ছে ওইটা ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে এই টপিক গুলা হচ্ছে আমরা একটা একটা করে কভার করার চেষ্টা করব। এখন এটা কেন গুরুত্বপূর্ণ এগুলো জানা? এগুলো জানা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা সেন্টেন্সটা, মানে কোন সেন্টেন্সের পারপাস কি, ওইগুলো হচ্ছে আমরা ঠিকঠাক মতো জানতে পারি, তাহলে আমাদের যে হচ্ছে রাইটিং এর যে কোহেরেন্স বা কোহেশন বলেন, আমাদের তো একটা রাইটিং এর একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে, যে কোহেরেন্স এন্ড কোহেশন মানে হচ্ছে আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের লিঙ্ক থাকতে হবে, মানে অর্গানাইজেশন যেটা আর কি। তারপর একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে লিঙ্ক যেটা আছে, ওইটার সাথে ওইটা কানেক্টেড থাকতে হবে। তো ওই কোহেরেন্স এন্ড কোহেশন যে পার্টটা, কোহেরেন্স মেনটেন করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পার্টটা হেল্প করবে, যদি আমরা বুঝতে পারি ওকে ফাইন, এইটা হচ্ছে আমি টপিক সেন্টেন্স লিখতেছি, এটার পর হচ্ছে আমি সাপোর্টিং লিখবো। সো কিভাবে কি লিখবো ওইটা আমাদের ভালোভাবে আগে জানতে হবে, দেন হচ্ছে আমরা একটা সুন্দরভাবে একটা এসে লিখতে পারবো। সো আমরা হচ্ছে এগুলা কভার করব। এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা আমাদের কি করে, এটা হচ্ছে আমাদের যে কোহেরেন্স যে পার্টটা আছে, ওইটা হচ্ছে আমাদের কি করে, ইমপ্রুভ করে। এগুলা ভালোভাবে জানতে পারলে কোহেরেন্স ইমপ্রুভ করে, কোহেরেন্স মার্কিং ক্রাইটেরিয়া, এবং ওইটার কারণে আমরা কি পাবো, ওইটার কারণে হচ্ছে আমরা হায়ার ব্যান্ড স্কোর পাবো, যদি আমরা ওটা সুন্দর করে অর্গানাইজ করে লিখতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা একটা করে বিস্তারিত জানার চেষ্টা করবো, যে ওকে ফাইন, টপিক সেন্টেন্স কি, সাপোর্টিং সেন্টেন্স কি, কনক্লুডিং সেন্টেন্স কি, তারপর হচ্ছে আমরা সুন্দরভাবে একটা লেখার চেষ্টা করব। তো আমরা হচ্ছে একটা একটা করে কভার করার চেষ্টা করি। সো আমরা যদি টপিক সেন্টেন্সে যাই, ধরেন আমরা এখানে টপিক সেন্টেন্সে গেলাম, টপিক সেন্টেন্স মানে কি এখন আমরা বুঝবো। ওকে, আমরা নর্মালি সচরাচর টপিক সেন্টেন্স মানে কি, যখন আমরা একটা প্যারাগ্রাফ লিখি, আমাদের একটা প্যারাগ্রাফের একটা শুরুর একটা সেন্টেন্স যেটা থাকে। নর্মালি টপিক সেন্টেন্স মানে কি, টপিক সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সটা, সাপোজ আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি, ওই প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়ে আমি ওভারঅল একটা আইডিয়া নিয়ে নিতে পারবো, ওকে ফাইন, এই প্যারাগ্রাফটা হচ্ছে এইটা সম্পর্কে। সো যে সেন্টেন্সটা মূলত যে রিডার তাকে তাকে একটা আইডিয়া দিয়ে দেয় যে ওভারঅল এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে হতে যাচ্ছে, সো ওই সেন্টেন্সটাকে মূলত হচ্ছে আমরা কি বলি, টপিক সেন্টেন্স বলি। ওইটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া, মেইন কনসেপ্টটা কি, ওইটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয় রিডারকে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, যে এটা হচ্ছে আমি সাপোজ হচ্ছে টেকনোলজি সম্পর্কে আমি
অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে লিখতেছি। তো আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে অ্যাডভান্টেজেস যেগুলো আছে ওগুলো লিখলাম, আর বডি প্যারাগ্রাফ টু তে আমি ডিসঅ্যাডভান্টেজেস লিখলাম। তো এখানে হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি যখন শুরু করব, সাপোজ আমি যেহেতু অ্যাডভান্টেজেস লিখতেছি, সো আমি প্রথম লাইনটা এভাবে বলবো যাতে এই লাইনটা পড়েই আমার যে রিডার ও বুঝতে পারে যে ওকে ফাইন, এটা হচ্ছে সুবিধা নিয়ে। তো আমি প্রথম লাইনটা লিখবো কিভাবে, যে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস বলে একটা লাইন লিখলাম আমি, ওইটা হচ্ছে টপিক সেন্টেন্স। তো ওই লাইনটা পরে আমি কি বুঝতে পারলাম, যে এই প্যারাগ্রাফটা সম্পূর্ণটাই হচ্ছে সুবিধা নিয়ে লেখা হচ্ছে। সো মেইন টপিক সেন্টেন্সটা কি, টপিক সেন্টেন্সটা হচ্ছে মূলত ওইটা আমাদের কি করে মেইন আইডিয়ার সাথে ইন্ট্রোডিউস করে। সো ইন্ট্রোডিউস দ্য introduces the main idea of the paragraph. ওকে, সো আমরা টপিক সেন্টেন্স কখন লিখবো, যে কোনো একটা প্যারাগ্রাফ শুরু করার ক্ষেত্রে আমরা যে প্রথম সেন্টেন্সটা আনবো ওইটা হবে আমাদের কি টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সটা মূলত হচ্ছে আমরা রিডার, যে রিডার হচ্ছে, সাপোজ আমরা রিডার আমাদের যে এসেটা লিখবো এটা রিডারকে, ওইটা রিডার তো অবশ্যই এক্সামিনার, এক্সামিনারই তো আমাদের এসেটা পড়বে। তো এক্সামিনার যাতে প্রথমে ওই লাইনটা পড়ে বুঝতে পারে ওকে এই প্যারাগ্রাফটা ওইটা সম্পর্কে, তো ওই জন্য হচ্ছে আমরা কি করব, টপিক সেন্টেন্স লিখবো। তো এই টপিক সেন্টেন্সটা হচ্ছে কি, এটা আমাদের কি করে গাইড দ্য রিডার, গাইড দ্য রিডার হচ্ছে একটা রিডার, যে রিডারকে একটা গাইডলাইন দেয় ওকে ফাইন ওইটা হচ্ছে ওইটা সম্পর্কে, ওইটা ওইটার সম্পর্কে। সো ওইগুলাই হচ্ছে মূলত টপিক সেন্টেন্স। এখন হচ্ছে আমরা যদি একটা টপিক সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখি, ধরেন আমি একটা প্যারাগ্রাফের সাপোজ কোয়েশনটা এরকম যে চিলড্রেন একটা, যে আমাদের কিছু মানুষ মনে করে হচ্ছে যে চিলড্রেনের পড়ালেখায় বেশি সময় দেওয়া উচিত, আবার কিছু মানুষ মনে করে হচ্ছে যে লেজার টাইম যেগুলো আছে মানে ফ্রি টাইম অ্যাক্টিভিটিস যেগুলো ওইগুলোতে সময় দেওয়া উচিত। যেমন some people believe that some people believe that children should some people believe that children should spend more time studying, while others argue that they should have more leisure time. So suppose ওইটা হচ্ছে আমার একটা প্রশ্ন, তো ওইটা হচ্ছে আমি ধরেন একটা বডি প্যারাগ্রাফ লিখবো। তো এটা তো হচ্ছে আমার ডিসকাস বোথ ভিউস এর একটা আছে। তো ডিসকাস আমি যদি এই প্রশ্নটা এখানে লিখে দিই তাহলে এটা বুঝতে ইজি হবে, যেমন সাম পিপল বিলিভ দ্যাট। সো এখানে প্রশ্নটা এভাবে, some people believe that children should spend more time studying, while others argue that they should have more leisure time. অর্থাৎ এখানে দুইটা অপোজিং ভিউ দেওয়া হয়েছে। কিছু মানুষ মনে করে যে বাচ্চারা যারা আছে তাদের হচ্ছে পড়ালেখায় বেশি সময় স্পেন্ড করা উচিত, আবার কিছু মানুষ মনে করে যে লেজার টাইম যেগুলা অর্থাৎ হচ্ছে ফ্রি টাইম অ্যাক্টিভিটিস যেগুলো ওইগুলাতে তাদের কি কি করা উচিত, বেশি সময় দেওয়া উচিত। তো এখন হচ্ছে আমরা যদি এই কোয়েশনটা থেকে আমরা টপিক সেন্টেন্স কি নিতে পারি এটা বুঝতে চাই, তাহলে আমাদের যদি আমরা একটা টপিক সেন্টেন্স লিখি তাহলে আমাদের কি হবে, ওইটা ইজি হবে। এখন ধরেন ওইটা হচ্ছে আমার কোয়েশন টাইপটা এভাবে, যে ডিসকাস বোথ ভিউস আছে। ওকে, সো ডিসকাস বোথ ভিউস। এখন হচ্ছে আমরা নর্মালি জানি যারা ডিসকাস বোথ ভিউস এসে আমরা শিখে আসছি যে আমরা যখন এসে লিখবো, এসে লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ভিউ, যে দুইটা আলাদা আলাদা ভিউ আছে ওই দুইটা নিয়ে আলোচনা করব। যেমন কেন কিছু মানুষ মনে করে যে স্টাডিং এ কিছু গুরুত্বপূর্ণ সময় দেওয়া উচিত, ওইটা সম্পর্কে আমরা একটা বডি প্যারাগ্রাফ লিখবো। আবার কিছু কেন কিছু মানুষ মনে করে হচ্ছে যে লেজার টাইমে বেশি সময় দেওয়া উচিত, ওইটা সম্পর্কে আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখবো। তো ধরেন আমরা হচ্ছে প্রথম প্যারাগ্রাফে লিখতেছি যে কেন কিছু মানুষ মনে করে যে ওইটা হচ্ছে যে কেন কিছু মানুষ মনে করে পড়ালেখায় হচ্ছে বেশি সময় দেওয়া উচিত। তোমরা কিভাবে লিখতে পারি, আমরা এই টপিক সেন্টেন্সটা যখন আমি এইটার পক্ষে লিখবো তো ওই বডি প্যারাগ্রাফ আমরা এভাবে শুরু করতে পারি যে there are many reasons why many people believe that children should children should spend more time on studying. সো আমরা যখন হচ্ছে একটা বডি প্যারাগ্রাফ লিখবো, বডি প্যারাগ্রাফের যে আমরা যে বডি প্যারাগ্রাফ যে সম্পর্কে লিখতেছি ওই সম্পর্কেই হচ্ছে মূলত আমরা প্রথম লাইনটা দিব, ওইটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এখন এটা যদি আমি এই বডি প্যারাগ্রাফের যদি আমি ইন্ট্রোডাকশনটা লিখতে চাই, ইন্ট্রোডাকশনের যে প্রথম সেন্টেন্সটা হবে, ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা আমরা কিভাবে দিতে পারি, ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা আমরা এভাবে দিতে পারি যে পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ whether children should dedicate more time to studying or to engaging in leisure activities. মানে
মানুষের আলাদা আলাদা কিছু ভিউ আছে যে চিলড্রেন কি শুধু মানে স্পেন্ডিং, যে পড়ালেখায় কি বেশি সময় ব্যয় করা উচিত নাকি হচ্ছে যে লেজার টাইম, ফ্রি টাইম অ্যাক্টিভিটিস ওইটাতে বেশি সময় স্পেন্ড করা উচিত, ওইটা নিয়ে হচ্ছে মানুষের মধ্যে দ্বিমত আছে। তো আমরা ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখতে পারি। আমরা যেহেতু বডি প্যারাগ্রাফ নিয়ে কথা বলতেছি, বডি প্যারাগ্রাফ আমরা কিভাবে দিতে পারি? ধরেন আমি বডি প্যারাগ্রাফ 1 লিখতেছি। ওকে, তো বডি প্যারাগ্রাফ 1 এ আমি প্রথম ভিউটা নিয়ে লিখতেছি। প্রথম ভিউটা আমি এভাবে লিখতে পারি, আমি ওই পয়েন্টটা নিয়ে আমি কথা বলতেছি। সাপোজ আমি ওই পয়েন্টটা নিয়ে কথা বলতেছি যে কেন কিছু মানুষ মনে করে যে স্টাডিং যেটা আছে, পড়ালেখায় কেন বেশি সময় স্পেন্ড করা উচিত, ওটা কেন মানুষ মনে করে। তো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে দেয়ার আর মেনি রিজনস, দেয়ার আর মেনি রিজনস হোয়াই সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড স্পেন্ড মোর টাইম অন স্টাডিং। আমরা ওইভাবে লিখতে পারি। তো আমরা একটা লিখে দিই টপিক সেন্টেন্সটা, তাহলে ক্লিয়ার হবে। তো টপিক সেন্টেন্সটা কি হতে পারে? টপিক সেন্টেন্স বডি প্যারাগ্রাফ 1 লিখতেছি আমরা। সো টপিক সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি যে দেয়ার আর মেনি রিজনস। আমরা কি লিখতে পারি? যে দেয়ার আর মেনি রিজনস। ওকে, আমি বলি দেয়ার আর মেনি, বা মেনি কে আমরা চাইলে কিন্তু এটাকে আমরা একটু সুন্দর করে, যে আমরা লেক্সিক্যাল রিসোর্সের একটা পার্ট আছে না, যে আমরা হচ্ছে কিছু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করবো। সো মেনি না লিখে আমরা লিখলাম যে সেভারাল। দেয়ার আর সেভারাল রিজনস, there are several reasons why many people believe that. Okay, there are several reasons why many people believe that studying should be. ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম যে বডি প্যারাগ্রাফটা লিখতেছি, ওইটার একটা আমি টপিক সেন্টেন্স নিছি। এখন এইটা যদি আমি পড়ি যে there are several reasons why many people believe that studying should be given greater priority. তো আমার এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এর প্রথম লাইন। তো আমি এই লাইনটা পড়েই বুঝতে পারলাম, ওকে, আমি এই যে বডি প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটা হবে সম্পূর্ণটা, এটা কি নিয়ে হবে? এটা কেন কিছু মানুষ মনে করে যে পড়ালেখায় বেশি গুরুত্ব দেওয়া উচিত, ওইটার পিছনে অনেকগুলা কারণ আছে। তার মানে কি, কেন মানুষ পড়ালেখা বেশি গুরুত্ব দেওয়া মনে করে, ওইটার কিছু আমি কারণ যেগুলো আছে ওইগুলা নিয়ে আমি এই বডি প্যারাগ্রাফটা বলবো। তখন আমি তারপরে যে সেন্টেন্স গুলো আমি আনবো, যেমন ফার্স্ট অফ অল দিয়ে আমি একটা আইডিয়া আনলাম, একটা রিজন দেখাইলাম, অথবা অথবা আমি বললাম যে ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট, এভাবে বললাম। তারপর হচ্ছে আমি ওইটার এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে সেকেন্ডলি বা মোর ওভার দিয়ে আমি আরেকটা আইডিয়া আনলাম। তো এটা হচ্ছে আমরা যখন পরবর্তীতে আইডিয়া গুলো আনবো, ওইগুলাকে আমরা বলবো সাপোর্টিং সেন্টেন্স। আর প্রথম সেন্টেন্স যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের কি, ওইটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স কোনটা? টপিক সেন্টেন্স হচ্ছে যখন একটা বডি প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের কি হয়, বডি প্যারাগ্রাফের সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়, যে ওই প্যারাগ্রাফটা কি সম্পর্কে লেখা হচ্ছে, ওইটার একটা ব্রিফ একটা আইডিয়া আমরা পেয়ে যাই ওই প্রথম লাইনটা পড়েই। তো ওইটা হচ্ছে টপিক সেন্টেন্স। এখন আমি যদি যখন আমি লিখবো, লেখার কাছে আমরা আরেকটু মডিফাই করবো, আমাদের শুরুর দিকে আমরা চাইলে লিঙ্কিং ওয়ার্ড আনতে পারি। তো আমরা যখন স্যাম্পল লিখবো তখন হচ্ছে আমরা লিঙ্কিং ওয়ার্ড এগুলো যুক্ত করে দেখাবো। এখন হচ্ছে এইটার আমি যদি সেকেন্ড লাইন যেটা আছে, মানে সেকেন্ড ভিউ যেটা আছে, যে কিছু মানুষ তো মনে করে পড়ালেখায় হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া উচিত চিলড্রেন যারা আছে, আবার কিছু মানুষ মনে করে যে দে শুড হ্যাভ মোর লেজার টাইম। তো ওইটার আমরা কিভাবে একটা বডি প্যারাগ্রাফের এটা কি বলে টপিক সেন্টেন্স দিব। সো ওইটা আমরা এখন একবার বডি প্যারাগ্রাফ 2 টা দেখবো। তো ধরেন আমি বডি প্যারাগ্রাফ 1 এ আমি লিখছি যে কেন স্টাডিং এ আমার কি করা উচিত, বেশি গুরুত্ব দেওয়া উচিত চিলড্রেনের। তো আমরা বডি প্যারাগ্রাফ 2 তে গিয়ে এখন দেখবো হচ্ছে কেন অন্য ভিউ যেটা আছে, যে কেন হচ্ছে কিছু মানুষ মনে করে যে লেজার টাইম যেটা আছে ওইটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো ওইটার টপিক সেন্টেন্স আমরা এভাবে দিব যে সাপোজ এখানে নিলাম আমি, ওইটা হচ্ছে টপিক সেন্টেন্সটা হচ্ছে, এখানে আমি পরের সেন্টেন্স তো আমি এখানে প্রথম ভিউ নিয়ে নিছি যে কেন কিছু মানুষ মনে করে যে স্টাডিং এ বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো আমরা বডি প্যারাগ্রাফ 2 তে কথা বলবো পরের ভিউটা নিয়ে, যে কেন কিছু মানুষ মনে করে যে লেজার টাইমটা হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো
তো ওইটা যেহেতু আমি অপোজিং ভিউটা আনবো, তখন আমি চাইলে কিন্তু ওইটার শুরুর যে সেন্টেন্সটা, ওইটা হচ্ছে আমরা কি করতে পারি, একটা লিঙ্কিং ওয়ার্ড আনতে পারি। তো লিঙ্কিং ওয়ার্ডটা তো হচ্ছে আমি মূলত হচ্ছে বলছি সিম্পল আছে তো দেখাবো, তারপর এখানে আমি নিয়ে আসি যেমন অপোজিং ভিউ, যেহেতু আমি বললাম যে অন দা আদার হ্যান্ড, কি বললাম, অন দা আদার হ্যান্ড। সো অন দা আদার হ্যান্ড যখন বলছি, তার মানে কি, আমি এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে বুঝালাম যে হচ্ছে ওকে, আমি হচ্ছে অপোজিং একটা ভিউ নিয়ে কথা বলতেছি। অন দা আদার হ্যান্ড, সরি, অন দা আদার হ্যান্ড। ওকে, তো লিঙ্কিং ওয়ার্ড দিয়ে কমা দিয়ে হচ্ছে আমি আমার টপিক সেন্টেন্সটা লিখবো যে প্রথমে যে ভিউটা নিয়ে আমরা কথা বলছি, এর অপোজিট যে প্যারাগ্রাফটা হচ্ছে অন দা আদার হ্যান্ড, আমরা এটা মিন করলাম যে ওকে, এটার উল্টা দিক মানে অপোজিট সাইড নিয়ে আমরা একটা কথা বলতেছি। তো আমি এখানে আইডিয়াটা নিয়ে এভাবে আসলাম যে অন দা আদার হ্যান্ড some argue that, on the other hand, wait, some argue that leisure leisure time is equally important for children children's overall development. আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে বডি প্যারাগ্রাফ 2 যেটা, ওইটার হচ্ছে আমরা একটা টপিক সেন্টেন্স নিলাম। তো আমরা হচ্ছে যখন বডি প্যারাগ্রাফ 1 এর এই প্রথম লাইনটা পড়বো, বডি প্যারাগ্রাফ প্রথম লাইনটা আমরা পড়ে বুঝতে পারবো ওকে, এটা হচ্ছে কোন ভিউ নিয়ে কথা বলতেছে, যে কেন হচ্ছে স্টাডিং পড়ালেখা গুরুত্ব পাওয়া উচিত, ওইটার কি রিজন, সেভারাল রিজন, ওইটা নিয়ে কিছু আলোচনা করবে কেন। সো ওইটার কিছু আইডিয়া দিবে। তারপর হচ্ছে আমি যখন বডি প্যারাগ্রাফ 2 তে যাব, ওইটার যখন আমি প্রথম লাইনটা পড়বো, ওইটা হবে কি, ওইটা আমি পরে বুঝতে পারবো যে ওকে, এখানে কি, এখানে হচ্ছে যে কেন কিছু মানুষ মনে করে যে লেজার টাইমটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তো টপিক সেন্টেন্সটা কি আমরা আশা করি বুঝতে পারছি। টপিক সেন্টেন্সটা হচ্ছে মূলত যে সেন্টেন্সটা মূলত আমাদেরকে কি করে, টপিক সেন্টেন্সটা আমাদেরকে কি করে, একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া সম্পর্কে আমাদেরকে কি করে, মেইন আইডিয়া সম্পর্কে আমাদেরকে পরিচিত করে। সো টপিক সেন্টেন্স যেটা, ওইটা আমাদেরকে মেইন আইডিয়া সম্পর্কে পরিচিত করে, যে ওইটা টপিক সেন্টেন্স ওই প্যারাগ্রাফটা কি সম্পর্কে লিখতেছে। আর ওইটা আমাদেরকে যে রিডার আছে যে ওইটা পড়ে ওইটাকে মানে কি করে, ওইটাকে হচ্ছে আমাদের যে গাইড করে, একটা প্যারাগ্রাফটা কি সম্পর্কে আসতেছে ওইটা সম্পর্কে আমাদেরকে গাইড করে। এখন হচ্ছে আমরা টপিক সেন্টেন্স বুঝলাম, এখন হচ্ছে আমরা সাপোর্টিং সেন্টেন্সটা কি ওইটা আমরা দেখবো। এখন হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স কি, সাপোর্টিং সেন্টেন্স মানে কি, আমরা লাইনটা পড়ে বুঝতে পারলাম যে ওইটা হচ্ছে ফাইন, ওইটা হচ্ছে যে একটা সাপোর্ট করার জন্য যে এক্সট্রা আমরা সেন্টেন্সটা নিয়ে আসি, ওইটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তো এখন যে আমরা এখানে টপিক সেন্টেন্সটা দেখলাম, এখানে আমরা লিখলাম যে there are several reasons why many people believe that studying should be given greater priority। আমি এখানে বলছি যে এখানে মানে কেন মানুষ মনে করে হচ্ছে পড়ালেখায় বেশি গুরুত্ব দেওয়া উচিত, এর পিছনে অনেকগুলা কারণ আছে। তো এখানে অনেকগুলো কারণ আছে, আমি এতটুকু বললেই কিন্তু আমার এই বডি প্যারাগ্রাফটা হয়ে যায় নাই। এটাকে আমার সাপোর্ট করার জন্য আমাকে ওইটার এভিডেন্সটা নিয়ে আসতে হবে। ওকে, এভিডেন্সটা কি, এভিডেন্সটা হচ্ছে যে রিজন গুলো আমি বলছি, ওই রিজন গুলো নিয়ে আসলাম। ওকে, ফার্স্ট অফ অল ওইটা, সেকেন্ডলি ওইটা, থার্ডলি ওইটা। So, যখন হচ্ছে আমি ওই যে আমার বডি প্যারাগ্রাফের যে টপিক সেন্টেন্সটা আনছি, ওই সেন্টেন্সটাকে যখন আমি সাপোর্ট করার জন্য হচ্ছে এক্সট্রা যে সেন্টেন্স গুলো নিয়ে আসবো, আইডিয়া গুলো নিয়ে আসবো, ওইটা হচ্ছে আমার কি, সাপোর্টিং সেন্টেন্স। তো সাপোর্টিং সেন্টেন্স কি, সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে মূলত আমার টপিক সেন্টেন্স যেটা আছে, টপিক সেন্টেন্সটাকে আমাদেরকে কি করে, এক্সপান্ড করে। তো টপিক সেন্টেন্স আমি যদি এখানে ওইটাকে সাপোর্টিং সেন্টেন্সটা লিখি, ওইটা আমি সেকেন্ড পেজে নিয়ে যাই। তো সাপোর্টিং সেন্টেন্সটা কি করে, সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে মূলত, সাপোর্টিং সেন্টেন্সটা কি করে, সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে একটা যে টপিক সেন্টেন্স ওইটাকে আমাদেরকে এক্সপান্ড করে, এক্সপান্ড টপিক সেন্টেন্স। বডি প্যারাগ্রাফ 1 এর যে টপিক সেন্টেন্সটা আছে ওইটাকে কি করে, এক্সপান্ড করে, মানে বড় করে, ওই আইডিয়াটাকে বড় করে কিভাবে, ওইটার কিছু এক্সাম্পল আনে, এভিডেন্স আনে, তারপর হচ্ছে রিজন যেগুলা দেওয়ার প্রয়োজন পড়বে, ওইটা নিয়ে এসে ওই যে আমাদের টপিক সেন্টেন্সটা আছে ওইটাকে এক্সপান্ড করবে। তো এক্সপান্ড টপিক সেন্টেন্স বাই প্রোভাইডিং রিজনস অর এক্সাম্পল, যে কোনো কিছু আসতে পারে, প্রোভাইডিং এক্সাম্পলস, তারপর হচ্ছে আর কি আসতে পারে, এভিডেন্স, তারপর রিজন আসতে পারে, যে কারণগুলা হচ্ছে ওইগুলা নিয়ে আসে। তো ওইগুলা হচ্ছে মূলত যেগুলা আমাদের
আনার প্রয়োজন পড়ে টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার ক্ষেত্রে, যতটা সেন্টেন্স আসবে, সেন্টেন্স দুইটা তিনটা অনেকগুলো আসতে পারে, তো ওই সেন্টেন্স গুলাই হচ্ছে মূলত আমরা সাপোর্টিং সেন্টেন্স বলে থাকি। তো আমরা টপিক সেন্টেন্স একটা বডি প্যারাগ্রাফ প্রথমে লিখবো, এরপর হচ্ছে আমরা ওই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য হচ্ছে আমরা যে এক্সট্রা আইডিয়া গুলো নিয়ে আসবো কিছু সেন্টেন্সের মাধ্যমে, ওইটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। ওইটা কি করে, ওইটা হচ্ছে মেইন আমাদের আইডিয়া যেটা, ওইটাকে আমরা সাপোর্ট করি, দ্যাট সাপোর্ট দ্য মেইন আইডিয়া। ওকে, মেইন আইডিয়া। তো সাপোর্টিং সেন্টেন্স আমরা এখানে যদি আগের যে এক্সাম্পল নিয়ে আসছি আমরা, ওই এক্সাম্পল টপিক সেন্টেন্সটাকে যদি আমরা একটু মডিফাই করি সাপোর্টিং সেন্টেন্স এড করার মাধ্যমে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ওকে ফাইন, এইটা কেন হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স আর এটা কেন টপিক সেন্টেন্স। আমরা এখানে যে টপিক সেন্টেন্স প্রথমে বডি প্যারাগ্রাফ ওয়ানের টপিক সেন্টেন্সটা নিয়ে আসছিলাম, ওইটার যদি আমি সাপোর্টিং সেন্টেন্সটা নিয়ে আসতে চাই, তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো, আমরা এখানে এক্সাম্পলটা এখানে রাখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আমি এখানে লিখি, ওয়েট। সো বডি প্যারাগ্রাফ ওয়ান এর টপিক সেন্টেন্স ছিল এইটা। এখন হচ্ছে আমরা কিছু সাপোর্টিং সেন্টেন্স দেখবো, সাপোর্টিং সেন্টেন্সটা কি হতে পারে। ওকে, সো সাপোর্টিং সেন্টেন্স এটার আমি নিয়ে আসলাম এভাবে, সাপোজ এখানে লিখে নিয়ে গে সাপোর্টিং সেন্টেন্স। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে আমি সাপোর্ট করব কাকে, আমার টপিক সেন্টেন্সটা আমাকে দেখতে হবে যে টপিক সেন্টেন্স আমি কি লিখছি। দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই মেনি পিপল বিলিভ দ্যাট স্টাডিং শুড বি গিভেন গ্রেটার প্রায়োরিটি। এখানে হচ্ছে এটাকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, এটাকে আমরা সাপোর্ট করতে পারি হচ্ছে যে কেন, রিজনটা কি, আমরা একটা রিজন নিয়ে আসলাম। সো রিজনটা কি হতে পারে, রিজনটা যে কোনো কিছু হতে পারে, যে স্টাডি কেন প্রায়োরিটি পাওয়া উচিত, ওইটার পক্ষে হচ্ছে আমরা নর্মালি তো হচ্ছে আমরা এখানে একটা একটা করে সেন্টেন্স দেখাচ্ছি। আমরা যখন এসে লিখবো আমাদের তো হচ্ছে প্রথমত যে একটা আইডিয়া, আমাদের প্ল্যানিং টাইম যেটা হচ্ছে 5 বা 10 মিনিট থাকে, তখন অলরেডি আমরা কিন্তু আইডিয়া জেনারেট করে রাখি। ওকে ফাইন, আমি ওইটার পক্ষে ওইটা লিখবো, ওই আইডিয়াটা আমি ওইটার পক্ষে লিখবো, ওইটার পক্ষে আমি ওইটা লিখবো। সো এগুলা কিন্তু আগে থেকে এসে লেখা শুরু করার আগেই আমাদেরকে যে 10 মিনিট বা 5 মিনিট আমরা নিব প্ল্যানিং এর জন্য, তখন আমরা নোট ডাউন করে রাখবো যে ওকে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি এই দুইটা আইডিয়া লিখবো, ওইটাকে আমি সাপোর্ট করার জন্য এটা নেবো। এটা হচ্ছে আমাদেরকে ভালোভাবে নোট করে রাখতে হবে, কারণ প্ল্যানিং টাইম ইজ মানে ভেরি এসেনশিয়াল। প্ল্যানিং টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এসে লেখার ক্ষেত্রে। ওকে ফাইন, আমি হচ্ছে এটা সাপোর্টিং সেন্টেন্স দেখেই। তো সাপোর্টিং সেন্টেন্স আমরা বডি প্যারাগ্রাফ, আমি নর্মালি হচ্ছে যখন বডি প্যারাগ্রাফ টপিক সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স ওগুলো বুঝিয়ে দিব, দেন আমি হচ্ছে একটা স্যাম্পল যখন দেখাবো একটা বডি প্যারাগ্রাফ, একটা এসের যে সম্পূর্ণ স্ট্রাকচার কিভাবে করতে হবে। আমরা ইন্ট্রোডাকশন কয় লাইনে লিখলে আমাদের জন্য ভালো হবে, বডি প্যারাগ্রাফ কয়টা সেন্টেন্সের মধ্যে রাখলে ভালো হয়, প্রথম সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স এভাবে কিভাবে আনবো, কনক্লুশনটা আমরা কিভাবে দিব, কয়টা সেন্টেন্সের মধ্যে রাখবো, ওইটার একটা আমি স্যাম্পল দেখে দিব। তো আমরা হচ্ছে একটা একটা করে আগে ভালোভাবে বুঝে নেই। সাপোর্টিং সেন্টেন্সটা কি, সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে মূলত যে সেন্টেন্সটা আমাদেরকে কি করে, যে সেন্টেন্সটা কি করে ওই যে টপিক সেন্টেন্স যেটা আছে ওইটাকে সাপোর্ট করে। তো এখন ধরেন আমি হচ্ছে এখানে টপিক সেন্টেন্স যেটা আছে, there are several reasons why many people believe that studying should be given greater priority। তো স্টাডির পক্ষে হচ্ছে আমরা এখন কিছু আইডিয়া নিয়ে আসবো। তো নর্মালি আমি সাপোর্টিং সেন্টেন্স ধরেন ও এক নাম্বারটা লিখতেছি যে ফার্স্টলি বা ফার্স্ট অফ অল, আমি লিঙ্কিং ওয়ার্ড যেটা আনবো এটা তো হচ্ছে আলাদা বিষয়, এটা যে কোনোটা আনা যায়, মানে সিকোয়েন্সটা মেনটেন করে আপনার যে যে কনটেক্সটে যেটা আসবে ওইটা আপনাকে আনতে হবে। তো যেমন আমি সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথমে যেটা আনবো ওইটার ক্ষেত্রে আমি ফার্স্টলি বলতে পারি, অথবা হচ্ছে ফার্স্ট অফ অল বলতে পারি, অথবা আমি শুরু করার ক্ষেত্রে যে তুমি রিজন বলতেছি, তখন আমি বলতে পারি যে ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট। তো আমি ওইটাও নিয়ে আসতে পারি, এভাবে লিখতে পারি যে ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট। এটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোনটা লিখবেন, আপনি সবগুলো শিখে রাখবেন, আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় ওইটা আপনি আনবেন। তো আমি আনলাম ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট। তো এটা কি, এটা হচ্ছে মূলত আমাদের লিঙ্কিং ওয়ার্ড, মানে আমি শুরু করার ক্ষেত্রে আমি একটা লিঙ্ক করতেছি যে ওকে ফাইন, এটা প্রথম আমি একটা কারণ দেখাচ্ছি, প্রথম কারণ আমি দেখাচ্ছি। তখন আমি এখন গিয়ে যে সেন্টেন্সটা শুরু করবো ওইটা হচ্ছে মূলত আমার সাপোর্টিং সেন্টেন্স, মেইন সাপোর্টিং সেন্টেন্স। তো আমি আনলাম কি, আমি আনলাম হচ্ছে যে একাডেমিক অ্যাচিভমেন্ট যেগুলা, ওইগুলো হচ্ছে আমাদের যে ফিউচারের যে ক্যারিয়ারের আমার যে প্রসপেক্ট যেটা আছে ওইটাতে আমাদেরকে কি করে গুরুত্ব দেওয়া হয়, যার কারণে আমরা পরবর্তীতে গিয়ে ভালো ভালো জব অপরচুনিটি পেতে পারি যদি আমরা পড়ালেখায় বেশি গুরুত্ব দিই। সো একাডেমিক যে অ্যাচিভমেন্ট গুলা ওইগুলো আমাদেরকে কি করে ফিউচারে ক্যারিয়ার অপরচুনিটিতে হেল্প করে,
বা আমাদেরকে ফাইন্যান্সিয়াল, যদি আমরা ভালোভাবে পড়ালেখা করি তাহলে আমরা ভালো একটা জব পাবো, ভালো জব পাইলে দেন হচ্ছে আমাদের একটা যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ওইটাও আসবে। তো আমি ওই আইডিয়াটা নিয়ে আসলাম প্রথমত। আমি বললাম যে ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট একাডেমিক অ্যাচিভমেন্টস। ওকে, এই সেন্টেন্সটা পড়েন, এই সেন্টেন্সটা পড়লে একটা আইডিয়া পাবেন যে আমরা এটা কি লিখছি। ওকে, এটা হচ্ছে মূলত আমরা যে প্রথমে তো বলছিলাম যে আমাদেরকে স্টাডিতে কি করা উচিত, আমাদের স্টাডিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ওইটার পিছনে অনেকগুলা কারণ আছে কেন মানুষ মনে করে যে স্টাডির পিছনে অনেকগুলা মানে গুরুত্ব দেওয়া উচিত। তো ওইটার পিছনে কি, দেয়ার আর সেভারাল রিজন, অর্থাৎ অনেকগুলা কারণ আছে। তো ওই টপিক সেন্টেন্সটাকে আমি সাপোর্ট করার জন্য এখন একটা রিজন নিয়ে আসলাম। যে সাপোর্টিং সেন্টেন্স আমি প্রথমত বললাম যে ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট, ওইটা দিয়ে আমি জাস্ট শুরু করলাম। এটা হচ্ছে একটা মানে লিঙ্ক করার জন্য, ওইটার সাথে ওই লাইনটার সাথে ওই লাইনটা লিঙ্ক করার জন্য আমি একটা লিঙ্কিং ওয়ার্ড টাইপের হিসেবে নিয়ে আসলাম। এখন এখান থেকে যে আমি সেন্টেন্সটা নিয়ে আসছি যে একাডেমিক অ্যাচিভমেন্টস সিগনিফিকেন্টলি ইনহ্যান্স ফিউচার ক্যারিয়ার প্রসপেক্টস এজ হায়ার এজ হায়ার as higher qualifications often lead to better job opportunities and financial stability. অর্থাৎ প্রথম কারণটা হচ্ছে, সম্ভাব্য কারণ যে এটা হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট, যে ওইটা হচ্ছে আমাদের যে ফিউচারের ভবিষ্যতের যে ক্যারিয়ার অপরচুনিটি ওইটাকে আমাদেরকে ইনহ্যান্স করে মানে ইমপ্রুভ করে। কারণ হচ্ছে কি, হায়ার কোয়ালিফিকেশন যেটা ওইটা আমাদেরকে কি করে ভবিষ্যতে ভালো ভালো জব অপরচুনিটি পেতে সাহায্য করে এবং একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল যে একটা মানে স্থির অবস্থা, অর্থাৎ ভালো একটা পজিশনে নিয়ে যায় ফাইন্যান্সিয়ালি। যদি আমরা ভালো ভালো আমাদেরকে একাডেমিক ভালো কোয়ালিফিকেশন থাকে, আমরা ভালো জব পাবো, দেন ভালো অর্থনৈতিক অবস্থাও হবে আমাদের। দ্যাটস ওয়াই হচ্ছে কিছু মানুষ মনে করে স্টাডি যেটা হচ্ছে ওইটাতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমি একটা রিজন নিয়ে আসলাম। এখন ওই রিজনটাকে আমি যদি আরো সাপোর্ট করতে চাই, আমি চাইলে কিন্তু ওইটার উপর আরো একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। কি করতে পারি, আমি আরো একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। এটার এক্সাম্পলটা কি দিতে পারি, আমি এক্সাম্পলটা আনতে পারি যে এখানে আমি যদি এক্সাম্পলটা একটা এক্সাম্পল নিয়ে আসি, সো আমি এটা বলতে পারি এভাবে যে ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স, আপনি লিঙ্কিং ওয়ার্ড যেটা আনলে আপনার সুবিধা অনুযায়ী হচ্ছে যে কোনো একটা নিয়ে আসলেন, ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স। তো আমি সাপোজ ফর এক্সাম্পল আনলাম লিঙ্কিং ওয়ার্ড যেটা দিয়ে আমি বললাম যে এটা ইন্ডিভিজুয়ালস যাদের হচ্ছে অ্যাডভান্স ডিগ্রি আছে, ওইটা হচ্ছে তাদেরকে কি করে যে বেশি আর্নিং, টেন টু হ্যাভ হায়ার আর্নিং কম্পেয়ার টু, মানে যদি আমরা মনে করি যে যারা হচ্ছে সাপোজ একটা কোম্পানিতে দুইজন জব করে, একজনের হচ্ছে মানে হাই কোয়ালিফিকেশন আছে, আর একজন হচ্ছে মানে তেমন একটা কোয়ালিফিকেশন নাই। সো নর্মালি হচ্ছে যে যার হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন থাকবে সে অবশ্যই ভালো একটা পজিশনে থাকবে, আর যার হচ্ছে কোয়ালিফিকেশন কম সে হচ্ছে কি লো পজিশনে থাকবে। সো কার আর্নিংটা বেশি হবে, অবশ্যই যার কোয়ালিফিকেশনটা বেশি তার হচ্ছে আর্নিংটা বেশি হবে। তো আমরা বুঝতে পারলাম যে স্টাডিতে আমরা আমাদের গুরুত্ব দেওয়া কেন উচিত। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আসলাম এভাবে যে ফর এক্সাম্পল ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, এখানে দেখেন আমরা কি লিখছি যে ফর এক্সাম্পল ইন্ডিভিজুয়ালস উইথ অ্যাডভান্সড ডিগ্রিজ টেন্ড টু হ্যাভ হায়ার আর্নিং পোটেনশিয়াল। ওকে, হায়ার আর্নিং পোটেনশিয়াল কম্পেয়ার টু দোজ উইথ মিনিমাল এডুকেশন। যাদের হচ্ছে বেশি মানে ভালো ডিগ্রি থাকে তাদেরকে কি মানে হাইয়ার আর্নিং পটেনশিয়াল, অর্থাৎ বেশি উপার্জন করার সক্ষমতা থাকে কম্পেয়ার টু কাদের সাথে, যাদের হচ্ছে কম শিক্ষা মানে কম কোয়ালিফিকেশন আছে তাদের তুলনায় হচ্ছে যাদের হচ্ছে হাই কোয়ালিফিকেশন থাকে তাদের বেশি উপার্জন করার সম্ভাবনা থাকে, হাইয়ার আর্নিং পটেনশিয়াল। তো আমরা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স এভাবে যখন আমরা টপিক সেন্টেন্সকে নিয়ে আসবো, একটা মেইন আইডিয়া নিয়ে আসলাম, ওই আইডিয়াকে সাপোর্ট করার জন্য আমি আরো একটা সাপোর্টিং সেন্টেন্স নিয়ে আসলাম। অর্থাৎ এই সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে আমাকে ওই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করতেছে। আবার যখন হচ্ছে আমি কি করলাম আইডিয়া নিয়ে আসলাম, ওইটাকে সাপোর্ট করার জন্য আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম। তো ওইটা কি করতেছে, ওইটা হচ্ছে আমার একটা সাপোর্টিং সেন্টেন্স। তো আমরা বুঝতে পারলাম যে একটা বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কোনটা হয়, সাপোর্টিং সেন্টেন্স কোনটা হয়। এখন হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ যখন লিখবো, ধরেন ওইটা সম্পর্কে আমি লিখতেছি, প্রথমত হচ্ছে আমি ওই সম্পর্কে একটা ইন্ট্রোডিউস করলাম টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে একটা আইডিয়া নিয়ে আসলাম সাপোর্টিং সেন্টেন্স, তারপর আমি একটা ওইটার একটা এক্সাম্পল নিয়ে আসলাম, তারপর ধরেন আমি আরেকটা কি করলাম আরেকটা সাপোর্ট, এটা তো সাপোর্টিং সেন্টেন্স ওয়ান, আমি ধরেন সাপোর্টিং সেন্টেন্স টু নিয়ে আসলাম। তারপর কি করলাম আমি, তারপর হচ্ছে আমি সাপোর্টিং সেন্টেন্স টু নিয়ে আসার পর আমি সাপোর্টিং সেন্টেন্স টু কে সাপোর্ট করার জন্য ধরেন আমি আরো একটা এক্সাম্পল নিয়ে আসলাম।
শেষের দিকে আমি যদি একটা কনক্লুডিং সেন্টেন্সটা অ্যাড করি, তাহলে ওই বডি প্যারাগ্রাফে যেটা আছে ওইটা একটু দেখতে আরো আরেকটু সুন্দর লাগবে। তো আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে যখন আমরা লিখবো, মানে যে কোনো বডি প্যারাগ্রাফ লিখি না কেন এর জন্য আমরা প্রথম সেন্টেন্সটা লিখবো টপিক সেন্টেন্স। এরপর হচ্ছে আমরা ধরেন দুইটা আইডিয়া নিছি, একটা আইডিয়া নিলাম সাপোর্টিং সেন্টেন্স ওয়ান, ওইটাকে আমি এক্সাম্পল নিয়ে আসলাম একটা। এরপর একটা সাপোর্টিং সেন্টেন্স টু নিয়ে আসলাম, আর একটা আইডিয়া নিয়ে আসলাম, ওইটাকে সাপোর্ট করার জন্য আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম। আর শেষের দিকে ট্রাই করবো যদি সম্ভব হয় আমরা একটা সেন্টেন্স দেওয়ার জন্য হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। তো আমি যেহেতু এখানে হচ্ছে ফার্স্ট অফ অল টপিক সেন্টেন্স কি, সাপোর্টিং সেন্টেন্স কি, ওইগুলো বুঝেছি। তো আমি সম্পূর্ণ এসেটা লিখতেছি না, আমি শেষের দিকে সম্পূর্ণ এসেটা দেখাবো। এখন হচ্ছে আমি কনক্লুডিং সেন্টেন্সটা কি, কনক্লুডিং সেন্টেন্সটা আমি দেখিয়ে দিই, মানে বডি প্যারাগ্রাফের মধ্যে আমরা নর্মালি যে কনক্লুডিং সেন্টেন্সটা আনি ওইটা আমি দেখাচ্ছি। আর কনক্লুশন সেন্টেন্স আমরা নর্মালি কনক্লুডিং এবারে সম্পূর্ণ এসের যে কনক্লুডিং সেন্টেন্স এটা তোমরা সবাই জানি, শেষের দিকে আমরা একটা কনক্লুশন পার্ট রাখি। ওইটা হচ্ছে ওভারঅল একটা রিস্টেট, আমরা আমরা যে ওপিনিয়ন বা স্টেটমেন্ট আছে যেটা আমরা বলছি মেইন পয়েন্ট যেটা, ওইটা জাস্ট একটু ব্রিফলি আমরা রিস্টেট করি, ওটা হচ্ছে কনক্লুশন পার্ট। আমি হচ্ছে যে কোনো একটা কনক্লুডিং পার্ট দেখাচ্ছি, ওটা বডি প্যারাগ্রাফে আমরা কিভাবে কনক্লুডিং সেন্টেন্সটা অ্যাড করব ওইটা হচ্ছে আমরা এখন দেখবো। নর্মালি ওই বডি প্যারাগ্রাফটা ধরেন আমি লিখছি এভাবে। সো এখানে আমি শেষের দিকে ওই সেন্টেন্সটা আমি কনক্লুড করব, অর্থাৎ মানে একটা মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দিব আর কি এই বডি প্যারাগ্রাফটার এভাবে। সো কনক্লুডিং সেন্টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি? সো কনক্লুডিং সেন্টেন্সটা মূলত হচ্ছে আমি যে বডি প্যারাগ্রাফটা লিখছি ওই বডি প্যারাগ্রাফের ওভারঅল একটা আইডিয়া নিয়ে ওকে আমি একটা লাইক সাজেশন টাইপের একটা দিয়ে দিলাম। সো আমরা হচ্ছে স্টার্টিং টাইমে গুরুত্ব দেওয়া উচিত আমরা বলতেছি বলে কি কি কারণগুলো বলতেছি। তো শেষের দিকে আমি বললাম এভাবে, সো মানে চিলড্রেন শুড হ্যাভ মোর টাইম অন স্টাডিং, ওর এভাবে আমরা একটা সেন্টেন্স, একটা সাজেশন টাইপের একটা সেন্টেন্স দিয়ে রাখতে পারি। তাহলে এই বডি প্যারাগ্রাফটা এখানে দেখাবে, ভালো দেখাবে। এখানে আমরা যে সেন্টেন্সটা নিয়ে আসতে পারি কনক্লুডিং সেন্টেন্স আমরা কিভাবে আনতে পারি? আমরা চাইলে ওটাকে সো এভাবে কমা দিয়ে সো দিয়ে আনতে পারি, অথবা সো এর যে আমাদের যে সিনোনিম যেগুলো আছে সো এর পরিবর্তে আমরা কি আনতে পারি, দেয়ারফর আনতে পারি, অথবা কি আনতে পারি, দাস আনতে পারি। যেমন আমি ওটা আনলাম, যেমন দেয়ারফর। ওকে, সো দেয়ারফর হচ্ছে আমরা নিয়ে আসলাম এভাবে। এটা কিন্তু সো আমরা যেভাবে বলি সো, এইটার মানেই হচ্ছে সেম, মানেও সেম এটা। আর তাই আমরা হচ্ছে যে তাই এটা আমাদের করা উচিত। সো ওইভাবে আর কি। তো আমি এখানে যেহেতু স্টাডি নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি যে স্টাডিতে আমরা এখানে গুরুত্ব দেওয়া উচিত, তো ওইটা নিয়ে আমরা একটা কনক্লুডিং একটা সেন্টেন্স দিয়ে দিলাম এখানে যে দেয়ারফর। ওকে, এখানে দেখেন আমরা একটা সেন্টেন্স নিয়ে আসছি যে এখানে হচ্ছে মূলত আমরা কি করলাম, আমরা প্রথমত হচ্ছে যে টপিক সেন্টেন্স এটা বডি প্যারাগ্রাফ লিখতেছি, ওই বডি প্যারাগ্রাফে ফার্স্ট অফ অল যে সেন্টেন্সটা দিচ্ছি ওইটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। আমরা ইন্ট্রোডিউস করলাম আমরা বডি প্যারাগ্রাফে কি সম্পর্কে লিখতেছি। তারপর হচ্ছে ওই আইডিয়াটাকে আমরা সাপোর্ট করার জন্য আমরা কিছু সাপোর্টিং সেন্টেন্স নিয়ে আসলাম। আমরা ফার্স্ট অফ অল সাপোর্টিং সেন্টেন্স একটা নিলাম ওই আইডিয়াটাকে আমরা সাপোর্ট করার জন্য। দেন ওইটাকে সাপোর্ট করার জন্য হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল নিলাম। দেন ধরেন আমরা আরেকটা এক্সাম্পল নিছি, আমরা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স টু নিছি, সাপোর্টিং সেন্টেন্স টু এর উপর এক্সাম্পল নিছি। শেষের দিকে আমি ওই বডি প্যারাগ্রাফটা শেষ করব, শেষ করার ক্ষেত্রে আমরা একটা, যদি সম্ভব হয় আমরা একটা কনক্লুডিং সেন্টেন্সটা এড করলে আমাদের জন্য ওই বডি প্যারাগ্রাফটা সুন্দর হবে। যেমন ওইটার উপর একটা যে আমি দুইটা আইডিয়া নিয়ে আসছি ওই দুইটাকে আমি একসাথে করে সামারাইজ করে একটা সাজেশন টাইপের ওই দিলাম আর কি। যেমন সো বা দেয়ারফর যেইটাই কেন, prioritizing time is essential not only for securing better career opportunities but also for equipping children with vital skills needed to succeed in life. অর্থাৎ স্টাডিতে স্টাডিকে গুরুত্ব দেওয়া শুধুমাত্র যে ভবিষ্যতের ক্যারিয়ার অপরচুনিটির জন্য গুরুত্বপূর্ণ এমনটা নয়, এছাড়াও হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ মানে জীবনে হচ্ছে সাকসেসফুল হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ যে স্কিল গুলো দরকার ওইগুলাও আমাদের শেখার জন্য হচ্ছে চিলড্রেনদের স্টাডিতে গুরুত্ব দেওয়া উচিত। তো ধরেন আমরা হচ্ছে প্রথমত আইডিয়াটা নিয়ে কথা বলছিলাম কি নিয়ে, যে ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে। সেকেন্ড আইডিয়া নিয়ে আমরা কথা বলছি কি নিয়ে, সেকেন্ড আইডিয়া নিয়ে কথা বলছি আমরা যে স্কিল যেগুলো আছে ভাইটাল স্কিল ওইটা সম্পর্কে। তো ওই দুইটা অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমরা কি করলাম, একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে দিলাম। ওইটা হচ্ছে ওভারঅল আমরা একটা বডি প্যারাগ্রাফ সুন্দরভাবে শেষ করলাম। তো এভাবে আমরা একটা বডি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবো। যখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে একটা টপিক সেন্টেন্স দিব, দেন হচ্ছে আমরা একটা সাপোর্টিং সেন্টেন্স আনবো। টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য হচ্ছে আমরা ধরেন দুইটা আইডিয়া নিয়েছি। তো প্রথম আইডিয়াটা আমি এভাবে লিখলাম, দেন হচ্ছে আমরা ওইটাকে আরেকটু এক্সপান্ড করলাম যদি এক্সপান্ড করার প্রয়োজন পড়ে, অথবা চাইলে আমরা এক্সাম্পল দিতে পারি। এরপর ধরেন আমরা সেন্টেন্স বডি প্যারাগ্রাফের যে সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স দুই নাম্বারটা আনলাম, এরপর দুই নাম্বারটাকে সাপোর্ট করলাম আমরা এক্সাম্পল দিয়ে। শেষের দিকে আমরা চেষ্টা করব
কনক্লুডিং সেন্টেন্সটা নিয়ে আসার জন্য, ওই বডি প্যারাগ্রাফটাকে আমরা সাম আপ করার জন্য, অর্থাৎ বডি প্যারাগ্রাফটাকে আমি জাস্ট একটা সাজেশন দিয়ে শেষ করলাম। দেন হচ্ছে আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফে যাবো, যে শুরু করলাম যে ওই যে লিজার টাইম কেন গুরুত্ব দেওয়া উচিত, সো অন দা আদার হ্যান্ড দিয়ে ওইটা শুরু করব। সো ওভারঅল হচ্ছে আমরা টপিক সেন্টেন্স কোনটা, সাপোর্টিং সেন্টেন্স কোনটা, আবার একটা বডি প্যারাগ্রাফের মধ্যে কনক্লুডিং সেন্টেন্স কোনটা, এগুলা কি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা। So, এগুলা নিয়ে কি কোনো কোয়েশন আছে কিনা আমাকে জানাবেন। যদি কোনো কোয়েশন থাকে, টপিক সেন্টেন্স কি বা সাপোর্টিং সেন্টেন্স কি, অথবা হচ্ছে যে কনক্লুডিং সেন্টেন্স, এগুলা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে একটা এসে দেখার চেষ্টা করবো, স্যাম্পল এসে আমরা কিভাবে লিখবো, ওইটাই আমরা যেটা লিখছি ওইটা হচ্ছে আমরা ওভারঅল সম্পূর্ণ একটা এসে দেখবো, যে ওইটাতে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখবো, দেন হচ্ছে আমরা কিভাবে ওইটাতে আমরা কি করতে পারি। একটা ফার্স্ট অফ অল আমরা দেখবো যে একটা এসে লেখার ক্ষেত্রে আমরা কিভাবে ওইটা স্ট্রাকচার করব, আমাদের মোট প্যারাগ্রাফ কয়টা হবে, আমরা কোন প্যারাগ্রাফে কি লিখবো, কয়টা সেন্টেন্স লিখবো, দেন হচ্ছে আমরা একটা স্যাম্পল এসে দেখবো। ওভারঅল কি এই নিয়ে কোনো কোয়েশন আছে কিনা, আমরা এতটুকু পর্যন্ত যেগুলো দেখছি এগুলো নিয়ে কি কোনো কোয়েশন আছে কিনা, থাকলে বলেন। আচ্ছা, যদি কোনো কোয়েশন না থাকে তাহলে হচ্ছে আমরা আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে সেকেন্ড আমরা আরো কিছু জিনিস দেখার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল কিভাবে একটা এসে স্ট্রাকচার করব, দেন হচ্ছে আমরা কিভাবে একটা এসে লিখবো, ওইটার একটা স্যাম্পল দেখার চেষ্টা করব। আমরা হচ্ছে একটা ওকে ইন্ট্রো, আচ্ছা আমি ইন্ট্রো দেখাবো, আমি সম্পূর্ণ দেখাবো শেষের দিকে। তো আমি হচ্ছে এখানে যাই, আমরা ফার্স্ট অফ অল কিছু জিনিস আমরা দেখি যে কিভাবে আমরা স্ট্রাকচার করবো একটা বডি প্যারাগ্রাফ না সরি, একটা এসে, সম্পূর্ণ এসে আমরা কিভাবে স্ট্রাকচার করব। সো হাউ টু স্ট্রাকচার, আমরা কিভাবে স্ট্রাকচার করব, হাউ টু স্ট্রাকচার অ্যান এসে। একটা এসে আমরা লেখার ক্ষেত্রে আমরা ওইটাকে কিভাবে কোন স্ট্রাকচারটা ফলো করে আমরা ওইটাকে এসে লিখবো, তো ওইটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি একটা অর্গানাইজেশনটা ঠিকঠাক মতো করতে না পারি তাহলে আমাদের জন্য ভালো একটা স্কোর পাওয়া পসিবল না। তো প্রথমত হচ্ছে আমাদেরকে ভালো একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার মেনটেন করতে হবে। ওই স্ট্রাকচার মেনটেন করে দেন হচ্ছে আমরা কি করব, একটা এসে যখন লিখবো ওই এসেটা একটা ভালো মার্ক পাওয়ার পসিবিলিটি থাকবে। তো আমরা যখন একটা এসে স্ট্রাকচার করব, এটা হোক এগ্রি ডিসএগ্রি টাইপের এসে, অথবা এটা হোক ডিসকাস বোথ ভিউজ, অথবা প্রবলেম সলিউশন, অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অথবা হচ্ছে টু পার্ট কোয়েশন, যেটাই হোক না কেন আমরা ট্রাই করব ওইটা হচ্ছে 4টা প্যারাগ্রাফের মধ্যে রাখার জন্য। কয়টা প্যারাগ্রাফ? 4টা প্যারাগ্রাফ। সো 4টা প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমরা ওভারঅল সবকিছু লেখার চেষ্টা করব। এখানে অতিরিক্ত 5টা লেখার প্রয়োজন নাই, বা 4টার কম লিখবেন না, মানে 4টাই রাখবেন। আর 4টার বেশি অনেকে লিখলে হবে হবে না, যেমন না হবে, বাট স্ট্যান্ডার্ড যে আমি যদি একটা বলি যে ওই স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট যদি আপনি মেনটেন করতে চান সবগুলোর ক্ষেত্রে, তখন আপনি 4টা প্যারাগ্রাফের মধ্যেই রাখবেন। এটা ধরেন ওইটা বললাম এভাবে যে ইন্ট্রো, ইন্ট্রোডাকশন যেটা, তারপর কি, তারপর আসছে বডি প্যারাগ্রাফ 1, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ, আর শেষের দিকে যে প্যারাগ্রাফ আসবে ওইটা হচ্ছে কনক্লুশন। সো এখানে এই 4টাই কিন্তু আমাদের এনাফ। এই 4টা বডি প্যারাগ্রাফ যেটা ওইটা হচ্ছে আমাদের কি এনাফ। আমরা যদি এই 4টা বডি প্যারাগ্রাফের যে স্ট্রাকচারটা আছে ওইটা আমরা মেনটেন করে একটা প্যারাগ্রাফ একটা এসে লিখতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখন ধরেন কোনো একটা আপনি দেখলেন স্যাম্পলে যে এসে লেখা আছে 3টা প্যারাগ্রাফ, মানে 5টা প্যারাগ্রাফ, ওভারঅল বডি প্যারাগ্রাফ 3টা আছে। এখন আপনি হচ্ছে কনফিউজ হয়ে যাবেন, মানে যদি আপনি লিখতে চান যে okay, আমি জন্য 4টা লিখবো, ওইটা নিয়ে অনেক সময় অনেকে কনফিউশনে পড়ে যায়। তো আমাদের কি কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এইটা নিয়ে কনফিউশন না তৈরি করার জন্য আমাদেরকে সবগুলো প্যারাগ্রাফই 4টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, তাহলে আমাদের জন্য ইজি হবে। এবং এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা শুধুমাত্র যে আমি বলতেছি এমন না, এটা হচ্ছে আপনি যদি দেখেন আইএলস এর যারা এক্সপার্ট যারা আছে, নর্মালি আপনি আইএলস লিজ বলেন, অথবা হচ্ছে আইএলস পেজ বলেন, বা ওই যে রাকেল মিচেল বা সাইমন আছে, মানে অ্যাডভান্স যারা আছে, যারা মানে এক্সামিনার আইএলস এর, তারাই কিন্তু সাজেস্ট করছে আপনি কি করবেন, 4টা প্যারাগ্রাফের মধ্যে লিখবেন। তো আপনি যদি নর্মালি হচ্ছে মার্কারের কিছু সিম্পল এগুলো দেখেন, এখানে অনেক সময় দেখবেন অনেকে একটা অলমোস্ট বডি প্যারাগ্রাফ 3টা লিখছে, 5টা লিখছে, সো ওইগুলা আপনি আইডিয়া জেনারেট করার জন্য সিম্পলটা পড়বেন। বাট আপনার কি করা উচিত, আপনার হচ্ছে 4টা বডি প্যারাগ্রাফের মধ্যেই ওইটা রাখলে আপনার জন্য ভালো হবে। এখন কথা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে কি লিখবো, ইন্ট্রোডাকশনে কয়টা সেন্টেন্স লিখলে আমার জন্য ভালো হবে, বডি প্যারাগ্রাফে আমরা কয়টা সেন্টেন্স লিখবো, কিভাবে লিখবো, বডি প্যারাগ্রাফ 2 তে আমরা কি লিখবো, কিভাবে সেন্টেন্স লিখবো,
কনক্লুশনে কি লিখবো, ওইগুলো হচ্ছে আমরা একটু ব্রেকডাউন করার চেষ্টা করব। তো নর্মালি হচ্ছে আমরা যখন চারটা চারটা বডি প্যারাগ্রাফ লিখবো, প্রথমত হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো। তো ইন্ট্রোডাকশনে কি হবে, ইন্ট্রোডাকশনে হচ্ছে আমাদের যে স্টেটমেন্ট, আমরা ইন্ট্রোডাকশনে মোট করে সেন্টেন্স লিখবো। ইন্ট্রোডাকশনে আমরা দুইটা সেন্টেন্সই এনাফ। ইন্ট্রোডাকশনে কয়টা সেন্টেন্স? দুইটা সেন্টেন্স এনাফ। ওকে। সো এখানে আমরা যে এখানে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের যে সেন্টেন্স গুলো আমি নিয়ে আসবো, প্রথম সেন্টেন্সটা কি হবে, সেকেন্ড সেন্টেন্সটা কি হবে, যে আছে ওইটা সম্পর্কে, যে আমি কি নিয়ে লিখতেছি ওইটা সম্পর্কে আইডিয়া দিচ্ছি। তো প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন যে সেন্টেন্সটা, ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা কি সম্পর্কে হবে, ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা হবে আমি কি করব, হচ্ছে ওই যে এক্সামিনার যে আছে বা যেই পড়ে না কেন সেটা, ওইটাকে হচ্ছে আমি টপিক সম্পর্কে একটা আইডিয়া দিব। তো প্রথম সেন্টেন্সটা হবে সেন্টেন্স ওয়ান, যেটা সেন্টেন্স ওয়ানটা হবে কি, আমি যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে ওই স্টেটমেন্টটাকে আমি জাস্ট একটু প্যারাফ্রেজ করব। ওই স্টেটমেন্টটা কি করব, প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট, প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট। তো প্রথম সেন্টেন্সে আমি যে স্টেটমেন্টটা দেওয়া থাকুক না কেন, ওইটাকে জাস্ট কি করব, ওইটাকে জাস্ট আমি হচ্ছে প্যারাফ্রেজ করব। সো এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট। আমার যেই টপিক থাকুক না কেন ওইটাকে আমি জাস্ট কি করব, প্যারাফ্রেজ করব। আর কিছু করার প্রয়োজন নাই সেন্টেন্স ওয়ানে। তো প্যারাফ্রেজ মানে তো হচ্ছে সবাই বুঝেন আশা করি। প্যারাফ্রেজ নিয়ে আমরা কথা বলছি, একটা ক্লাস করছি, ইন্ডিভিজুয়াল ক্লাস করছি আলাদা। তো ওইটা হচ্ছে এখানে প্যারাফ্রেজ মানে হচ্ছে একটা টপিক সেম মিনিংটা আমি সেম রাখতেছি, বাট আমি ডিফারেন্ট ওয়েতে বলতেছি। এখন হচ্ছে আমি সেন্টেন্স টু কি লিখবো, সেন্টেন্স টু তে আমি হচ্ছে নর্মালি আমার এখানে আমাদের টপিক এসেটা বুঝতে হবে। এসেটা কি বলছে, এসেটা কি এখানে আমাকে, এসেটা কি আমাকে এখানে বলছে যে ওইটা আহ, তুমি ওপিনিয়ন দাও বা ওপিনিয়ন দিও না, ওইটা তোমাকে আপনাকে হচ্ছে বুঝতে হবে ফার্স্ট অফ অল, এখানে কি আমার ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন আছে নাকি আমার প্রয়োজন নাই। তো ওইটা মূলত হচ্ছে আমরা দেখবো। এখানে আমরা কি করব, এখানে হচ্ছে টপিক সেন্টেন্স, আমরা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মূলত হচ্ছে থিসিস স্টেটমেন্ট যেটা। তো ওইখানে আমরা কি করব, ওইখানে হচ্ছে যদি আমার ওপিনিয়ন চাই তাহলে আমার ওপিনিয়ন দিব, গিভ ইউর ওপিনিয়ন। আর যদি ওপিনিয়ন না চাই তাহলে আমরা কি করব, যে স্টেটমেন্টটা আছে ওই স্টেটমেন্টটা সম্পর্কে আমরা একটা ওভারঅল কি করব, ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিব। যে ওকে ওইটা, যদিও ওইটা সাপোজ আমি টেকনোলজি নিয়ে বলতেছি, টেকনোলজির সুবিধা বা অসুবিধা, তো আমি বললাম যে যদিও টেকনোলজির কিছু সুবিধা আছে, তো এগুলোর যে কিছু অসুবিধা আছে এগুলো আমরা ইগনোর করতে পারবো না। সো এভাবে আমাদেরকে সাজাতে হবে। এখানে টেকনোলজি যেটা, নর্মালি টেকনোলজি ধরেন আমি সুবিধা বলতেছি, অসুবিধা যে although technology has several benefits, it cannot be denied that it has also many downsides. সো আমি এভাবে একটা ইন্ট্রোডিউস করলাম, আমার স্টেটমেন্ট সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। তো স্টেট সেন্টেন্স নাম্বার টু, ইন্ট্রোডাকশন হচ্ছে দুইটা সেন্টেন্স এনাফ, ইন্ট্রোডাকশন দুইটা সেন্টেন্স এনাফ। ইন্ট্রোডাকশনে আমরা প্রথমত হচ্ছে কি করব, প্রথমত হচ্ছে আমরা প্যারাফ্রেজ করব। আর সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে আমরা কি করব, আমাদের যে টপিকটা আছে টপিকটা সম্পর্কে যদি আমাদের কি করা হয়, যদি আমাদেরকে বলে তোমার অপিনিয়ন দাও তাহলে অপিনিয়ন দিব, যদি বলে অপিনিয়ন না দেন অপিনিয়ন দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে যদি বলে যে কি আমাদের এখানে যে বিষয়টা আছে, যে একটা টপিক দিছে ওইটা সুবিধা অসুবিধা লেখো, এখানে আমি বললাম যে ওটার সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, বা একটা যে কোনো যেটাই বলে না কেন ওইটা সম্পর্কে আমি আমার একটা রেসপন্স করবো কোয়েশনটা সম্পর্কে। তো ইন্ট্রোডাকশন দুইটা সেন্টেন্স এনাফ, এখানে আমরা রেসপন্স, আমি বললাম যে হচ্ছে রেসপন্স টু দা স্টেটমেন্ট। ওকে, এখানে হচ্ছে গিভ ইউর ওপিনিয়ন অর রেসপন্স টু দা স্টেটমেন্ট, এটি হচ্ছে মূলত এখানের মেইন যে টপিকটা আমি বোঝাতে চাচ্ছিলাম ওইটাই। তো এখানে ইন্ট্রোডাকশন দুইটা সেন্টেন্স এনাফ। এক নাম্বার সেন্টেন্স হচ্ছে আমরা প্যারাফ্রেজ করব, সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আমরা কি করব, একটা যে যদি আমাদের ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন পড়ে আমরা ওপিনিয়ন দিব, নয়তো হচ্ছে আমাদের যে কোয়েশনটা আছে, যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্টের সাথে আমরা রেসপন্স করব। সো রেসপন্স করে তারা যে জিনিসটা চাইতেছে, যে জিনিসটা তারা বলতেছে, ওইটাতে আমি রেসপন্স করলাম। এটা আমার ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন পড়লে ওপিনিয়ন দিব, ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন না পড়লে আমি টপিক সম্পর্কে একটা সেন্টেন্স দিব, যেখানে আমি টপিককে তাদের, তারা যে বিষয়টা করতে বলতেছে ওইটা নিয়ে আমি একটা রেসপন্স করলাম। সো ইন্ট্রোডাকশন এই দুই লাইনে এনাফ। এখন হচ্ছে আমি ইন্ট্রোডাকশনটা লিখে দেখাবো কিভাবে আমরা লিখবো, এটা আমরা হচ্ছে পরবর্তী
মানে ফার্স্ট লিখবো, তারপর হচ্ছে আমরা ওভারঅল একটা স্যাম্পল লিখবো, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো যে কখন সেন্টেন্স ওয়ান আমরা কি লিখবো, সেন্টেন্স টু তে আমরা হচ্ছে কি লিখবো। তো এখন হচ্ছে আমরা যদি এখানে যাই যে বডি প্যারাগ্রাফ ওয়ান আমরা কিভাবে কি লিখবো। তো ইন্ট্রোডাকশনে আমাদের দুইটা সেন্টেন্স এনাফ, এর বেশি লেখার প্রয়োজন নাই, অতিরিক্ত লেখার প্রয়োজন নাই টোটালি। তো আমরা হচ্ছে এরপরে যাবো বডি প্যারাগ্রাফ ওয়ানে। সো এখানে আমরা লিখি বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ ওয়ান। ওকে, সো বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কি লিখবো, বডি প্যারাগ্রাফ ওয়ানে আমাদের সেন্টেন্স কয়টা আমাদের এনাফ হবে। তো আমরা হচ্ছে জানি যে প্রথমত হচ্ছে আমরা একটা টপিক সেন্টেন্স লিখি, আমাদের টপিক সেন্টেন্স একটা লিখলাম, তারপর হচ্ছে ধরেন আমরা আইডিয়া নিলাম, প্রত্যেকটা টপিকের জন্য হচ্ছে ধরেন দুইটা ভিউ আছে, একটা বডি প্যারাগ্রাফে দুইটা আইডিয়া নিয়ে আমি কথা বলবো। সো দুইটার জন্য আমি হচ্ছে দুইটা আইডিয়া দুইটা সেন্টেন্স নিলাম, ওইগুলোর জন্য আমি আরো দুইটা এক্সাম্পল ওইগুলো অ্যাড করার জন্য বা এভিডেন্স বা এক্সপ্লেন করার জন্য আরো দুইটা সেন্টেন্স নিলাম। তো এখানে চারটা টপিক সেন্টেন্স, একটা পাঁচটা। তো কনক্লুডিং সেন্টেন্স যেটা ওইটা হচ্ছে একটা। তো আমি ট্রাই করব যে কোনো একটা বডি প্যারাগ্রাফ 5 থেকে 6 লাইনের মধ্যে রাখার জন্য। 5 থেকে 6টা সেন্টেন্সই কিন্তু বডি প্যারাগ্রাফের জন্য এনাফ। 5 থেকে 6টা সেন্টেন্সই বডি প্যারাগ্রাফের জন্য কি এনাফ। তো এখানে যদি আমি দেখি যে আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী দেখি। আমরা যদি সেন্টেন্স ওয়ান দেখি, ওয়েট, এটা সেন্টেন্স ওয়ানে কি হবে, সেন্টেন্স ওয়ানে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে জানি কি, যে কোনো বডি প্যারাগ্রাফের যে প্রথম সেন্টেন্সটা ওইটা কি হয়, ওইটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে কি, আমরা একটু আগে এত সময় এক্সপ্লেন করে আসছি যে টপিক সেন্টেন্সটা হচ্ছে ওই বডি প্যারাগ্রাফটা আমি কি সম্পর্কে লিখতেছি ওইটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। সো ওইটা হচ্ছে টপিক সেন্টেন্স। তো সেন্টেন্স টুতে আমরা কি লিখতে পারি, সেন্টেন্স টুতে হচ্ছে আমরা মূলত আমরা চাই যে ফার্স্ট আইডিয়া, আপনার যে আইডিয়াটা নিছেন ওইটা হচ্ছে ফার্স্ট আইডিয়াটা এখানে লিখবেন। এটা যে কোনো কিছু হতে পারে, আপনি যদি কোনো কিছু রিজন বর্ণনা করেন তো রিজন আনবেন, অ্যাডভান্টেজ আসলে আপনার অ্যাডভান্টেজ নিয়ে আসবেন। অর্থাৎ আপনি যে বিষয়টা লিখবেন, আপনি যে প্ল্যানিং করে যে আইডিয়াটা জেনারেট করছেন ওইটা হচ্ছে এখানে আমি নিয়ে আসলাম। সেন্টেন্স শুধু আমরা ফার্স্ট আইডিয়া নিয়ে আসবো। এরপর আমরা সেন্টেন্স, এরপরের সেন্টেন্স আমরা কি করব, এরপরের সেন্টেন্সটা কত, এরপরের সেন্টেন্স হচ্ছে 3। তো এখানে আমরা যে কোনো কিছু মানে এটাকে আমি ওই আইডিয়াটাকে আমি চাইলে আরো এক্সপ্লেন করতে পারি, ওই আইডিয়াটাকে আমি আরেকটা সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি আরো, অথবা আমি চাইলে এখানে এক্সাম্পল দিতে পারি, এক্সপ্লেন দ্য আইডিয়া। ওকে, এখানে আমি চাইলে এক্সাম্পল দিতে পারি। এখানে হচ্ছে আমি আমার জাস্ট এই যে আইডিয়াটা আছে ওই আইডিয়াটাকে আমি সাপোর্ট করার জন্য আমি কিছু চাইলে আরো একটা এভিডেন্স নিয়ে আসলাম, এভিডেন্স নিয়ে ওইটাকে আমি আরো এক্সপ্লেন করলাম, অথবা আমি চাইলে এটাকে এক্সাম্পল দিলাম। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেন্টেন্স। এভাবে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানের 3 নাম্বার সেন্টেন্স লিখতে পারি। এরপর হচ্ছে এরপরের সেন্টেন্সে আমরা ট্রাই করব এরপরের আইডিয়াটা নিয়ে আসার জন্য। সেন্টেন্স 4 নাম্বার যেটা, ওইটাতে আমরা কি করব, সেকেন্ড আইডিয়া নিয়ে আসবো। সেকেন্ড যেটা হচ্ছে আমরা আরেকটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে, যেমন সেকেন্ডলি বা ইন এডিশন, এগুলো দিয়ে যুক্ত করে হচ্ছে আমি আরেকটা আইডিয়া নিয়ে আসলাম। এখন সেন্টেন্স ফোর সেম ওইটার মতো, আপনি সেকেন্ড আইডিয়াটাকে জাস্ট কি করবেন, এখানে এক্সপ্লেন করবেন অথবা এক্সাম্পল দিবেন। 5 নাম্বার সেন্টেন্স যেটা, এক্সপ্লেন দ্য আইডিয়া উইথ এভিডেন্স এন্ড গিভ এন এক্সাম্পল। সো এটা হচ্ছে মূলত আমরা যখন লিখবো, আমরা নর্মালি যদি একটা বডি প্যারাগ্রাফের দুইটা আইডিয়া নিয়ে আসি, সো দুইটা আইডিয়া নিয়ে আসলে আমরা এভাবে প্রথমত প্রথম সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স, এরপরের সেন্টেন্সটা কি হবে, এরপরের সেন্টেন্সটা হবে কি সেন্টেন্স, এরপরের সেন্টেন্সটা হবে আমার আইডিয়াটা নিয়ে আসবো প্রথম আইডিয়া, এরপরের আইডিয়া সেন্টেন্সটা হবে ওই যে আমি আইডিয়া নিয়ে আসছি প্রথম আইডিয়া ওইটাকে আমরা এক্সপ্লেন করব। তারপর হচ্ছে আমরা যে সেন্টেন্স পরের সেন্টেন্স আমরা সেকেন্ড আইডিয়া এর পরের আইডিয়াতে মুভ করব, ওই আইডিয়া নিয়ে আসবো। এরপর হচ্ছে সেন্টেন্স 5 শেষের দিকে আমরা ওই মানে সেন্টেন্স 5 নাম্বার যে সেন্টেন্সটা ওইটাকে আমরা কি করব, ওই যে সেকেন্ড আইডিয়া ওইটাকে আমরা এক্সপ্লেন করবো আগের মতো এক্সাম্পল দিয়ে। এখন যদি আমি শেষের সেন্টেন্স, আমরা জানি কি একটা বডি প্যারাগ্রাফের আমি বলছি যে 5 থেকে 6 সেন্টেন্সের মধ্যে রাখার জন্য, এতটুকু পর্যন্ত যদি কেউ লিখে তাহলেও কিন্তু হবে। কনক্লুডিং সেন্টেন্সটা অনেকে দেয় অনেকে দেয় না, সো ইটস আপ টু ইউ, আপনি লিখতে পারলে আপনার জন্য ভালো হবে। তো আমি যদি আরেকটা সেন্টেন্স নিয়ে আসি, এখানে আমি সাপোজ আমি সেন্টেন্স 6 নিয়ে আসলাম। তো এখানে আমি সেন্টেন্স 6 এ আমি কি করব, কনক্লুডিং একটা সেন্টেন্স দিয়ে দিব।
কনক্লুডিং সেন্টেন্স মানে কি? কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে যে ওই বডি প্যারাগ্রাফটাকে আমরা যা লিখছি ওইটাকে মোটামুটি একটা মানে একটা সাজেশন টাইপের বা একটা সাম আপ টাইপের করে দিলাম। তো এখানে আমি লিখলাম যে কনক্লুডিং সেন্টেন্স। ওকে, তো বডি প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখবো বুঝতে পারলাম। বডি প্যারাগ্রাফ আমরা 5 থেকে 6টা সেন্টেন্স কিন্তু এনাফ। বডি প্যারাগ্রাফে কয়টা সেন্টেন্স এনাফ? বডি প্যারাগ্রাফে 5 থেকে 6টা সেন্টেন্স এনাফ। এখন প্রথম সেন্টেন্সে আমরা ওই যে টপিক সেন্টেন্স আমরা দেখাইলাম, ওই টপিক সেন্টেন্সটা আমরা প্রথম সেন্টেন্সে লিখবো। তারপরের সেন্টেন্সে আমরা প্রথম আইডিয়াটা নিয়ে আসবো। এরপরের সেন্টেন্সে ওই আইডিয়াটাকে আমরা প্রথম আইডিয়া যেটা ওইটাকে আমরা এক্সপ্লেন করব। আরো এভিডেন্স যদি আমি অ্যাড করার প্রয়োজন পড়ে এভিডেন্স আনলাম, নয়তোবা হচ্ছে আমরা চাইলে আরো কি করতে পারি, এক্সাম্পল দিতে পারি। তারপর কি, তারপর হচ্ছে আমরা যখন এই যে কি করে এটা এরপরের সেন্টেন্স ওইটাকে আমরা সেকেন্ড আইডিয়া যেটা আছে ওই সেকেন্ড আইডিয়া নিয়ে আমরা কথা বললাম পরের সেন্টেন্সে। এরপরের সেন্টেন্সে ওই সেকেন্ড আইডিয়াটাকে আমরা এক্সাম্পল করলাম, এক্সাম্পল দিয়ে ওইটাকে আরো একটু মানে সাপোর্ট করলাম। সো ওইটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর এটা হচ্ছে ফার্স্ট আইডিয়া, এটা আমার সাপোর্টিং সেন্টেন্স। আমরা যেটা বুঝে আসলাম আমাদেরকে আগে, এটা সাপোর্টিং সেন্টেন্স। ওকে, তারপর কি সেকেন্ড আইডিয়া যেটা এটা হচ্ছে আমার সাপোর্টিং সেন্টেন্স, মানে এগুলো মূলত সাপোর্টিং সেন্টেন্স। এখন আমরা মূলত আমরা বলছিলাম যে আমার 4টা বডি প্যারাগ্রাফ হবে। আমরা কি করছি, ইন্ট্রোডাকশনটা নিয়ে আসছি, ইন্ট্রোডাকশন শেষ আমাদের হচ্ছে। তারপর আমরা কি করলাম, তারপর হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 1টাও লিখলাম। এখন বডি প্যারাগ্রাফ 2 সেম, বডি প্যারাগ্রাফ 2 এভাবে সেম ওয়েতে আপনি লিখবেন। বডি প্যারাগ্রাফ 5 থেকে 6টা সেন্টেন্স এখানে আপনি সেম ওয়েতে লিখবেন। এখন আপনি যে বিষয়টা নিয়ে লিখতেছেন ওইটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি বডি প্যারাগ্রাফ 1-এ কি লিখবেন, বডি প্যারাগ্রাফ 2-তে কি লিখবেন। যেমন আপনি ডিসকাস বোথ ভিউ লিখতেছেন, তো আপনি বডি প্যারাগ্রাফ 1-এ একটা ভিউ নিয়ে কথা বললেন, বডি প্যারাগ্রাফ 2-তে অপোজিট ভিউ নিয়ে কথা বললেন। এখন আপনি সাপোজ হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এসে লিখতেছেন, তখন আপনি বডি প্যারাগ্রাফ 1-এ অ্যাডভান্টেজ লিখবেন, বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ লিখবেন। সাপোজ আপনি প্রবলেম সলিউশন নিয়ে লিখতেছেন, আপনি বডি প্যারাগ্রাফ 1-এ প্রবলেম নিয়ে লিখলেন, বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে সলিউশন নিয়ে লিখলেন, বাট ফরম্যাটটা সেম হয়তো আপনি মেনটেন করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। তারপর হচ্ছে আপনি ধরেন 2 পার্ট কোয়েশন নিয়ে লিখতেছেন, 2 পার্ট কোয়েশন হলে আপনি বডি প্যারাগ্রাফ 1-এ প্রথম কোয়েশন নিয়ে ডিসকাস করেন, বডি প্যারাগ্রাফ 2-তে কোয়েশন নিয়ে সেকেন্ড কোয়েশন নিয়ে ডিসকাস করেন। এখন আপনি এগ্রি ডিসএগ্রি এসে লিখতেছেন, এগ্রি ডিসএগ্রি এসে দুইভাবে লেখা যায়। এগ্রি ডিসএগ্রি হচ্ছে মূলত অনেকে দুইটাই ডিসকাস করে, এগ্রির পার্টটাও ডিসকাস করে, ডিসএগ্রির পার্টটাও ডিসকাস করে। বাট স্ট্যান্ডার্ড সহজ যে স্ট্রাকচারটা ওইটা হচ্ছে আপনি যে কোনো একটা পক্ষে যান, হয় এগ্রিতে যান না হয় ডিসএগ্রিতে যান, তাহলে আপনার জন্য লেখার যে কোহেরেন্স মেনটেন করা যে অর্গানাইজেশন ওইটা আপনার জন্য ইজি হবে। তো যদি আপনি শুধুমাত্র এগ্রি মানে এগ্রি হন, শুধুমাত্র এগ্রি হন অথবা শুধুমাত্র ডিসএগ্রি হন, যে কোনো এক পক্ষে গিয়ে প্রথম আইডিয়া মানে শুধুমাত্র এগ্রি নিয়ে লিখতেছেন, প্রথম বডি প্যারাগ্রাফে 2টা আইডিয়া নিয়ে লিখলেন পক্ষেই, মানে এগ্রির যে টপিকটা আছে ওইটার পক্ষে 2টা আইডিয়া, সেকেন্ড প্যারাগ্রাফেও আরো 2টা আইডিয়া নিয়ে আসলেন। তো আপনার জন্য এটা ইজি হবে কোহেরেন্সটা মেনটেন করার জন্য। এখন আমরা বডি প্যারাগ্রাফ 2টা এখানে লিখে নেই, আমরা জাস্ট এখানে সেম ওয়েতে আমরা স্ট্রাকচারটা মেনটেন করব, সেম ওয়েতে আমরা স্ট্রাকচার মেনটেন করব, 5 থেকে 6টা সেন্টেন্স লিখবো, দ্যাটস এনাফ। সো এখানে বডি প্যারাগ্রাফ 2 ওই পেজে নিয়ে যাই। সো বডি প্যারাগ্রাফ 2টাও হচ্ছে এখানে কি, বডি প্যারাগ্রাফ 2 এর প্রথম সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স, এরপর সেন্টেন্সটা হবে ফার্স্ট আইডিয়া, এরপর সেন্টেন্সটা হবে কি এক্সপ্লেন দ্য আইডিয়া, মানে ওইটাকে আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলাম, সেকেন্ড আইডিয়া পর কনক্লুডিং। ধরেন আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখতেছি, সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমি প্রথমত হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 অ্যাডভান্টেজ নিয়ে লিখলাম। সো আমি টপিক সেন্টেন্সটা কি হবে, যে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ দিস, ওই আমি যে বলে আমি যে টপিকটা আছে ওই টপিকটা নিয়ে আসলাম, টপিকটা বললাম, দেন ওইটা আমি ফার্স্ট অফ অল দিয়ে বা ওয়ান পসিবল বেনিফিট ইজ দ্যাট ওইটা নিয়ে শুরু করলাম, ওইটাকে আমি এক্সাম্পল দিলাম ফর এক্সাম্পল। এরপর হচ্ছে আমি আরেকটা আইডিয়া নিয়ে আসলাম, মোর ওভার বা ইন এডিশন বা অলসো এগুলো বলে, দেন ওইটাকে আমি এক্সাম্পল নিয়ে একটা মানে এক্সাম্পল দিলাম। তারপর আমি শেষের দিকে একটা সো এটা বলে একটা সেন্টেন্স বললাম। তো বডি প্যারাগ্রাফ 1 শেষ। এখন আমি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, তখন হচ্ছে আমি এখানে যেহেতু অপোজিট সাইড নিয়ে কথা বলতেছি, আমি চাইলে প্রথমে একটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসতে পারি, যে বাই কন্ট্রাস্ট অর অন দ্য আদার হ্যান্ড, ওইটা বলে বললাম যে দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস অলসো বলে আমি ওইটা বললাম, বা ইট ক্যান নট বি ডিনাইড দ্যাট, but despite the above arguments it cannot be denied that there are many there are many downsides of this topic যেটা সেটার নাম বলে দিলাম।
অনেকভাবে বলা যায়। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে সুন্দর করে লিখতেছেন। এটা একটা সেন্টেন্স আপনি চাইলে অনেকভাবে লিখতে পারবেন। সো আপনি ডিসাইড করবেন আপনার জন্য কোনটা ভালো হবে, ওই অনুযায়ী লিখবেন। তারপর হচ্ছে আপনি এখানে ডিসঅ্যাডভান্টেজের প্রথম আইডিটা নিয়ে আসলেন, তারপর হচ্ছে এটাকে এক্সাম্পল দিলেন, তারপর সেকেন্ড আইডি নিয়ে আসলেন অলসো মোর ওভার ওইগুলা দিয়ে বলে, বা ফার্দার মোর ওইগুলা বললেন। দেন হচ্ছে ওইটাকে আপনি এক্সপ্লেন করলেন, এক্সাম্পল দিলেন যেটা আপনার ইজি হয়। তারপর ওইটাকে আপনি কনক্লুশন মানে সো দেয়ারফর টাইপের একটা সেন্টেন্স যদি পসিবল হয় দিয়ে দিলেন। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশন দুইটা সেন্টেন্স এনাফ। স্টেটমেন্ট সেন্টেন্স ওয়ান মানে কি হবে, সেন্টেন্স টু তে আমরা কি ওইটার আমি রেসপন্স করব, যে আমি রেসপন্স টু দা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা আছে ওই স্টেটমেন্টটাকে আমি রেসপন্স করলাম। আমার যদি ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন পড়ে আমি আমার ওপিনিয়নটা দিলাম এখানে। এখন হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু দেখলাম। এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা কি করতে পারি, একটা কনক্লুশন লিখতে পারি। সো কনক্লুশন আমরা এখানে দেখব। সো আমরা এখানে কনক্লুশনটা নিয়ে আসি। ওয়েট, ওকে, কনক্লুশন হচ্ছে মূলত 1 থেকে 2 লাইন এনাফ। কনক্লুশন কয় লাইন? 1 থেকে 2 লাইন এনাফ। কনক্লুশন হচ্ছে 1 থেকে 2টা সেন্টেন্স এনাফ। তো নর্মালি আপনি একটা লাইনে কনক্লুশন দিয়ে দিতে পারেন, আপনি চাইলে একটা লাইনের সাথে আরেকটা লাইন এড করতে পারেন কনক্লুশন, নো প্রবলেম। সো ইটস আপ টু ইউ, আপনি কিভাবে লিখতেছেন। আপনি কনক্লুশন 1 লাইনে লিখলেও আপনার জন্য হবে, 2 লাইনে লিখলেও হবে। সো এখানে হচ্ছে আমরা কনক্লুশনটা যদি আমি বলি যে সেন্টেন্স এখানে কি করব, কনক্লুশনে আমরা কি করব, কনক্লুশন মানে হচ্ছে কনক্লুশনে নতুন কোনো কিছু লিখবেন না। কনক্লুশনে নতুন কোনো কিছু লেখার প্রয়োজন নাই। কনক্লুশনে শুধুমাত্র আপনি যা লিখে আসছেন উপরের দিকে ওইটাকেই আপনি রিস্টেট করবেন, অর্থাৎ মানে এটাকে কি বলে, আবার নতুন মানে আবার বলবেন নাকি, ওইটাকে রিপিট করবেন। সো ওইটাকে আপনি কনক্লুশনে এসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবেন না। সো এখানে আপনি জাস্ট আপনার যে আপনার যদি আগে ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন পড়ে, আপনি যদি ইন্ট্রোডাকশন ওপিনিয়ন দিয়ে আসেন, তাহলে আপনি আপনার ওপিনিয়নটা আবার কি করবেন, রিস্টেট করবেন। রিস্টেট ইউর ওপিনিয়ন, বা হচ্ছে এখানে কি বলে এটা, আমরা যে মেইন যে কি পয়েন্ট গুলো নিয়ে আসছিলাম আমরা ডিসকাস করছি বডি প্যারাগ্রাফ ওয়ান বা বডি প্যারাগ্রাফ টু তে, ওইগুলা চাইলে আমরা কি করতে পারি, ওইগুলা চাইলে হচ্ছে আমরা এখানে কি পয়েন্ট গুলো আবার সামারাইজ করে দিয়ে দিতে পারি একটা সেন্টেন্সের মধ্যে, যে ওইটা ওইটার জন্য ভালো বা ওইটা ওইটার জন্য ভালো না। সো এখানে আপনি আপনার রিস্টেট ইউর ওপিনিয়ন অথবা ওকে, তো এখানে একটা সেন্টেন্সই এনাফ, আপনি চাইলে এটাকে 2 লাইনে লিখতে পারেন, ইটস আপ টু ইউ। ওইটা হচ্ছে সামারাইজ দ্য কি পয়েন্টস ফ্রম বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে যেগুলো লিখছেন ওইগুলোই আনবেন, নতুন করে আপনি কোনো কিছু এটাতে আনবেন না কনক্লুশনে। সো এখানে আমরা যে রিস্ট্রিক্টিভ অপিনিয়ন বা এগুলো সবগুলো আমরা সামারাইজ করে আবার নতুন করে নিয়ে আসবো। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনি যেভাবে ইন্ট্রোডাকশনে লিখছেন বা বডি প্যারাগ্রাফে যে সেন্টেন্সটা লিখছেন এই সেন্টেন্সটা সেম ওহু কপি পেস্ট করবেন না। এটা হচ্ছে আপনি লিখবেন, বাট কি করবেন, ইন এ ডিফারেন্ট ওয়ে, অর্থাৎ আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বলবেন, মানে প্যারাফ্রেজ করে বলবেন। ওকে, তো আমাদের এখানে সেন্টেন্স একটাই এনাফ, আপনি চাইলে এই সেন্টেন্সটাকে 2টা সেন্টেন্সে লিখতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমার কাছে মনে হয় একটা সেন্টেন্সই এনাফ। সো আপনি এখানে যে আমরা দেখলাম হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করলে যদি আমরা, তো আমরা বডি প্যারাগ্রাফ যে ফার্স্ট অফ অল যে আমরা 4টা প্যারাগ্রাফ নিছি, 4টা প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান, একটা বডি প্যারাগ্রাফ টু, একটা কনক্লুশন। এই চারটা এই ফরম্যাটটা মেনটেন করে আপনি যে কোনো এসে লিখতে পারবেন। এটা হতে পারে আপনার যে কোনো এসে, এগ্রি ডিসএগ্রি, বডি ডিসকাস বোথ ভিউজ, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো কিছু হতে পারে। সো আপনি ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশনে হচ্ছে 2টা সেন্টেন্স থাকবে। প্রথম সেন্টেন্সে আপনি প্যারাফ্রেজ করবেন যে স্টেটমেন্টে দেওয়া থাকবে, সেকেন্ড সেন্টেন্সে আপনি কি করবেন, ওই যে স্টেটমেন্টটা যে কোয়েশনটা আছে ওইটার আপনি রেসপন্স করবেন, আপনার এখানে আপনি আপনার ওপিনিয়নটা দিবেন। তারপর আপনি বডি প্যারাগ্রাফ ওয়ানে 5 থেকে 6টা সেন্টেন্স রাখার চেষ্টা করবেন। ওইখানে আপনি প্রথম সেন্টেন্সটা দিবেন টপিক সেন্টেন্স, অর্থাৎ ওই প্যারাগ্রাফটা কি সম্পর্কে লিখতেছেন ওইটা সম্পর্কে একটা আইডিয়া দিলেন রিডারকে। দেন হচ্ছে আপনি সেন্টেন্স টুতে এখানে হচ্ছে আপনার যে আইডিয়া নিয়ে রাখছেন ওই আইডিয়াটা আপনি এখানে কি করবেন, লিখবেন প্রথম আইডিয়া।
পরের সেন্টেন্সে কি আপনি আপনার ওই আইডিয়াটাকে কি করবেন, এক্সপ্লেন করবেন। প্রথম আইডিয়াটাকে আপনি কি করবেন, এক্সপ্লেন করবেন। কি দিয়ে, যদি এক্সাম্পল দেওয়ার প্রয়োজন পড়ে এক্সাম্পল দিবেন, নয়তো এভিডেন্স কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়লে এভিডেন্স দিবেন। সো ওইটা আপনি এখানে করবেন। তারপরে সেন্টেন্স যেটা 4 নম্বর সেন্টেন্স, ওইটাতে আমরা কি করব, 4 নম্বর সেন্টেন্সে আমরা গিয়ে আমাদের যে সেকেন্ড আইডিয়া ওইটা আমরা নিয়ে আসবো। সো ওইটা হচ্ছে আমরা এরপরের সেন্টেন্সে গিয়ে ওটাকে আমি আরো এক্সপ্লেন করব এক্সাম্পল দিয়ে বা এভিডেন্স। পরে আমি কনক্লুড করে দিব, শেষ করব একটা সামারাইজ করে দেব, সো দেয়ারফর ওইটা দিয়ে লিখবো। এখানে আমি আমার কি করব, এখানে নতুন কিছু লিখবো না, নতুন কোনো কিছু লিখবো না। এখানে আমি জাস্ট আমার যে অপিনিয়ন যেটা আছে ওইটাকে আমি রিস্টেট করব, বা আমার যে বডি প্যারাগ্রাফ আমি যে কি পয়েন্ট গুলো আনছি ওইগুলো আমি একটা লাইনের মধ্যে সামারাইজ করে দিয়ে রাখার চেষ্টা করব, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। আমি আগে যেভাবে লিখছি ওইটাকে আমি কপি পেস্ট করবো না, ওইটাকে আমি ডিফারেন্ট ওয়েতে লেখার চেষ্টা করব। ওইভাবে আমরা মেনটেন করে যদি লিখতে পারি, তাহলে হচ্ছে আমরা ওই স্ট্রাকচার, একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যদি আমরা ফলো করে লিখতে পারি, তাহলে আমাদের জন্য ওইটা হচ্ছে টাস্ক টুটা লিখতে আর কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। সো এখন হচ্ছে আমরা একটা স্যাম্পল দেখব, ওই অনুযায়ী আমরা কিভাবে কি করব। এখন হচ্ছে স্যাম্পলটা দেখব। এর আগে হচ্ছে কোনো কোয়েশন আছে কিনা, আমি কোয়েশনটা নিয়ে নিই, যদি কোনো কোয়েশন থাকে। বুঝতে পারছেন কিনা ঠিকঠাক মতো? বুঝতে পারছি। না, আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু দেখাইছিল, প্লাস হচ্ছে একজন মেসেজ দিল, দেখলাম যে স্ক্রিন দেখা যায় না নাকি। আচ্ছা, এখন হচ্ছে আমি যে স্ট্রাকচারটা বললাম, এই স্ট্রাকচারটা কি আপনাদেরকে ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, বা আপনাদের কি মানে আপনাদের জন্য ইজি হয়েছে কিনা এটা, টাস্ক টু লেখার যে কনসেপ্ট ওইটা। সো আমি যেভাবে বলছি স্ট্রাকচার, ওইটা মেনটেন করে যদি আপনি টাস্ক টু লেখেন, আপনি যে কোনো এসে ঠিকঠাক মতো করে কিন্তু লিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে নেটওয়ার্ক ইস্যু যেটা ছিল ওটা আমার এখান থেকে দেখাচ্ছে যে সলভ হয়ে গেছে, সো এখান দেখা যাবে, আশা করি সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি ব্যাকএন্ডে এসে দেখবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যে স্ট্রাকচারটা দেখলাম ওইটা হচ্ছে আমরা ফলো করার চেষ্টা করবো যখন টাস্ক টু লিখবো, যে কোনো এসে লিখি না কেন। এখন হচ্ছে আমি একটা সিম্পল, আমরা আরেকটা আইডিয়া দিয়ে টাইমিংটা ম্যানেজ করবো কিভাবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ টাস্ক টু এর জন্য। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের টাস্ক টু এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছিলাম আগে। সো রাইটিং টাস্ক টু এর জন্য টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি একটা টাস্ক টু তে আমরা লেখা শুরু করি, তো এখানে যদি আমরা লিখতে লিখতে 50-55 মিনিট চলে যায়, আমাদের জন্য টাস্ক ওয়ানে গিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় আমরা পাবো না টাস্ক টাস্ক ওয়ানে লেখা। তাই হচ্ছে আমরা প্রপার প্ল্যানিং করে দেন হচ্ছে আমরা টাস্ক টু বা টাস্ক ওয়ান লিখবো, তাহলে আমাদের জন্য ইজি হবে সুন্দর করে লেখার জন্য। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ওইটাকে ম্যানেজ করব টাইমটা। আমাদের টোটাল টাইমটা আছে হচ্ছে 40 মিনিট। এর মধ্যে হচ্ছে আমরা কি করব, এর মধ্যে হচ্ছে আমরা প্ল্যানিং এর জন্য 10 মিনিট সময় রাখবো, অথবা 5 মিনিট। এখন কথা হচ্ছে আমি যদি রেকমেন্ড করি, আমি বলবো যে আপনি 10 মিনিট সময় রাখেন। এখন 10 মিনিট সময় অনেকের কাছে একটু আনকমন মনে হতে পারে, যে 10 মিনিট যদি আমি প্ল্যানিং এর জন্য রেখে দিই তাহলে আমি লিখবো কখন। So, আপনি যদি একটা সাপোজ আপনি একটা যে কোনো কিছু বানাতে যাচ্ছেন নতুন করে, আপনি একটা বিল্ডিং বানাতে যাচ্ছেন, বিল্ডিং এর ক্ষেত্রে আপনি আগে ফাউন্ডেশনটাতে গুরুত্ব দিবেন বেশি। ফাউন্ডেশনটা যদি আপনি স্ট্রং ভাবে করতে পারেন, মজবুত ভাবে ফাউন্ডেশনটা বানাতে পারেন, তাহলে আপনি যে কোনো মানে একতলা, দুইতলা, তিনতলা ইজিলি তুলতে পারবেন। ফাউন্ডেশনটা আপনার ইজি না হলে দেন হচ্ছে আপনি একটার পর একটা সমস্যা আসবে। রাইটিং এর যে এসে এর ক্ষেত্রে সেম। আপনি ধরেন এসেটাকে আপনি একটা বিল্ডিং ধরেন, এসে আপনি নতুন করে একটা এসে লিখতে যাচ্ছেন, এসেটাকে আপনি একটা বিল্ডিং এর সাথে কম্পেয়ার করলে এসেটা আপনি একটা কনস্ট্রাকশন করতে যাচ্ছেন। এখন হচ্ছে এসেটা আপনি যে লিখবেন, আপনার তো একটা প্রপার প্ল্যান প্রয়োজন, তাই না? আপনি যদি লিখতে যান কোনো উইদাউট এনি প্ল্যান, আপনি গিয়ে একটা লাইন লিখবেন, আবার থিঙ্কিং করবেন, আবার লিখবেন, আবার থিঙ্কিং করবেন। সো এটা আপনার জন্য কি হবে, ডিফিকাল্ট হবে লেখা। সো এটা সময়ও বেশি নষ্ট হবে। এর পাশাপাশি আপনার জন্য কি হবে, এটা সুন্দরভাবে অর্গানাইজেশন হবে না। সো মার্ক কম পাবেন। তো 10 মিনিট আপনি যদি প্রপারলি প্ল্যান করতে পারেন, ওকে আমি আইডিয়া এটা নিব, আমি ওইটার পক্ষে আছি বিপক্ষে আছি, বা আমি আইডিয়া এটা নিলে আমি এটার সাপোর্টিং পয়েন্ট কি দিব এক্সাম্পল, ওইগুলো আমি নোট ডাউন করে নিবো, আমার প্রশ্নের মধ্যে আমি নোট ডাউন করে নিব। তাহলে আমি যখন বাকি 30 মিনিট থাকবে, 30 মিনিটে কিন্তু আমি যদি প্রতি মিনিটে অ্যাটলিস্ট 10টা ওয়ার্ডও লিখি, 10টা ওয়ার্ড লিখলে কিন্তু আমি সর্বমোট 300টা ওয়ার্ড লিখতে পারি বাকি 30 মিনিটে। সো 30 মিনিটে কিন্তু বাকি কভার করা যায়।
পসিবল এইটা। So, এখন হচ্ছে আমি যে বলছি 10 মিনিট প্ল্যানিং এ রাখবেন বাকি 30 মিনিট লিখবেন, এখন হচ্ছে এইটা যে ফলো করতে হবে এমন না। অনেকের ক্ষেত্রে এটা সমস্যা হবে যে 10 মিনিট প্ল্যানিং এ নিলে বাকি 30 মিনিটে লিখে কভার করতে পারে না, কারণ অনেকের ক্যাপাবিলিটি সবার সেম না। তো আপনাকে প্র্যাকটিস করে দেখতে হবে আপনি 10 মিনিটে যদি প্ল্যানিং এ রাখেন বাকি 30 মিনিট কি আপনি লিখতে পারেন কিনা। যদি না হয় তাহলে আপনি করবেন প্ল্যানিং এর টাইমটা কমিয়ে 5 মিনিটে নিয়ে আসবেন, বাকি 35 মিনিট আপনি লিখবেন। তো এটা আপনার উপর নির্ভর করে, আপনি দেখতে হবে, আপনার রিভিউ করতে হবে যে আপনার জন্য কোনটা ইজি হয়, কোনটা ভালো হয়। তো এখন হচ্ছে আমরা 10 মিনিট প্ল্যানিং নিয়ে যদি আমরা দেখাই বাকিটা, তো আমি যদি 30 মিনিট রাখি বাকি লেখার জন্য, 30 মিনিট আমি কিভাবে লিখবো? 30 মিনিটের মধ্যে হচ্ছে আমি ইন্ট্রোডাকশনের জন্য 5 মিনিট রাখলাম, ইন্ট্রোডাকশনে 5 মিনিট লাগে না, আরো কম লাগে, তারপর হচ্ছে নেক্সট 5 মিনিট রাখলাম। 5 মিনিটের উপর আমরা স্পেন্ড করবো না ইন্ট্রোডাকশনে। এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখবো, একটা প্যারাফ্রেজ করবো আর একটা হচ্ছে আমার রেসপন্স করবো কোয়েশনের সাথে। সো এখানে অতিরিক্ত সেন্টেন্সের কোনো প্রয়োজন পড়ে না, অতিরিক্ত সময়ও লাগবে না এখানে। তো আমরা বডি প্যারাগ্রাফ 1 বা বডি প্যারাগ্রাফ 2 এই দুইটাতে আমরা কি করব, 10 মিনিট 10 মিনিট করে এক্সট্রা সময় নিব। যেমন একটা বডি প্যারাগ্রাফে 10 মিনিট, একটা বডি প্যারাগ্রাফ আরেকটাতে 10 মিনিট। কারণ বডি প্যারাগ্রাফ আমাদের এখানে ইম্পর্টেন্ট, এখানে আমাদের বেশি অনেক কিছু লিখতে হয়, 5 থেকে 6টা সেন্টেন্স লিখবো, তো এখানে আমরা বেশি সময় দিব। এখন হচ্ছে কনক্লুশনের জন্য আমরা 5 মিনিট রাখছি। কনক্লুশন হচ্ছে এক লাইনে লিখলে এনাফ, সো কনক্লুশনে 5 মিনিট লাগবে না যদি আপনি প্রপারলি আগে রাখেন। তারপরে 5 মিনিট সর্বোচ্চ, এর বেশি নেওয়া যাবে না। এখন আপনি ইন্ট্রো থেকে আরো কম সময় নিতে পারেন, কনক্লুশন আরো কম সময় নিতে পারেন। তখন বাকি যে সময়টা থাকবে আপনি বডি প্যারাগ্রাফ 1 বা 2 তে দিবেন, কারণ ওইটাতে হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি ওইটা আপনার জন্য ইম্পর্টেন্ট, ওইটাতে আপনি বেশি লিখতে হবে বেশি, ওইটা থেকে কিন্তু মেইনলি আপনার যে ওভারঅল মার্কিং দেওয়া হয় ওইখান থেকে বেশি জাজ করা হয়। সো টাইমিংটা হচ্ছে আপনাকে এমন ভাবে ম্যানেজ করতে হবে যাতে আপনি প্রপারলি একটা এসে লিখতে পারেন, সুন্দর করে মানে অর্গানাইজেশনটা সুন্দর হোক এমন ভাবে একটা এসে আপনি লিখবেন। সো আপনার জন্য একটা প্রপার এসে লিখতে হলে আপনার আগে প্রপার একটা প্ল্যান প্রয়োজন। সো প্ল্যানিং এর জন্য এই যে 10 মিনিট আমি বলছি, এটা কিন্তু শুধুমাত্র আমার বলা যে এটা আমি বল এমন না, এটা হচ্ছে রাইটিং এর বা আইএলটিএস এর যারা এক্সপার্ট আছে ওভারঅল সবাই কিন্তু এইটাই বলেছে, প্ল্যানিং এর জন্য আপনি 10 মিনিট রাখেন, কারণ প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। এটা আপনি যারা কালমিচাল আছে বা সাইমন আছে বা ইলিজ আছে বা যারাই আছে এক্সপার্ট আইএলটিএস এর, যারা অনেকেই আছে ক্যামব্রিজের অফিসিয়াল এক্সামিনার ছিল, তারাই কিন্তু ওইটাই সাজেস্ট করে আপনি 10 মিনিটের জন্য রাখেন প্ল্যানিং এর জন্য। তারপর হচ্ছে আপনি প্ল্যানিংটা প্রপারলি করতে পারলে দেন আপনি ইজিলি লিখতে পারবেন। সো এটা হচ্ছে আপনি ট্রাই করবেন আপনি কি ফলো করে লিখতে পারেন কিনা। যদি আপনার প্রপারলি লিখতে পারেন না 10 মিনিট রাখলে, তখন আপনি 5 মিনিটে নিবেন, এটা আপনার উপর নির্ভর করে সম্পূর্ণ। তো এখন হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্টটা দেখলাম। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি কোয়েশ্চেন নিব পরে, যে টাইম ম্যানেজমেন্ট কে কিভাবে ম্যানেজ করেন টাইম, কারা কি সমস্যা হয়, এগুলো আমি পরে কোয়েশ্চেন নিব। এর আগে হচ্ছে আমি একটা কি করি, এই যে স্যাম্পল বলছিলাম, স্যাম্পলটা দেখে দিই। আমরা আগে যে একটা প্ল্যানিং নিয়েছিলাম কিভাবে আমরা একটা স্ট্রাকচার করবো প্যারাগ্রাফটা, ওই অনুযায়ী হচ্ছে আমরা একটা স্যাম্পল দেখে নেই, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখানে স্যাম্পলটা অলরেডি লিখে রাখছি, কারণ আমাদের হচ্ছে লিখতে সময় লাগবে, লিখে রাখছিলাম। আমার ফন্টটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, না ফন্ট বড় করবো ওইটা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, ফন্টটা ঠিক আছে কিনা না বড় করবো জানাবেন। এখন কি কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন হচ্ছে স্যাম্পলটা দেখে নিই। এখানে হচ্ছে স্যাম্পল এসেছে, যেটা আমরা প্রশ্নটা এরকম ধরেন, আমরা আগে যেটা দুই একটা সেন্টেন্স লিখছিলাম ওইটা আর কি। চিলড্রেন ডিসকাস বোথ ভিউজ, অর্থাৎ কিছু মানুষ মনে করে যে যারা বাচ্চা আছে তাদেরকে বেশিরভাগ সময় বেশি সময় হচ্ছে পড়ালেখায় স্পেন্ড করা উচিত, আবার কিছু মানুষ মনে করে তাদেরকে লেজার টাইম মানে ফ্রি টাইম অ্যাক্টিভিটিস যেগুলা ওইগুলাতে বেশি সময় স্পেন্ড করা উচিত। সো অপোজিং মানে দুইটা আলাদা আলাদা ভিউ দেওয়া আছে। এখন বলছে প্রশ্নটা এভাবে, সাপোজ ডিসকাস বোথ ভিউজ। সো দুইটা ভিউ আমাকে ডিসকাস করতে হবে, ডিসকাস বোথ ভিউজ টাইপের আছে, আমাকে কি করতে হয়, দুইটা ভিউ থাকে, দুইটা ভিউ আমাকে ডিসকাস করতে হয়। এখন খেয়াল রাখতে হবে এখানে কি আমার ওপিনিয়ন দেওয়ার কথা বলছে কিনা। এখানে কিন্তু ওপিনিয়ন দেওয়ার কথা বলে নাই, সো আমি এখানে ওপিনিয়ন দিব না। যদি বলতে হবে যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, তখন হচ্ছে আমি আমার ওপিনিয়নটা দিতাম। সো
এক্সেলের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোন এসেতে আপনি অপিনিয়ন দিবেন, কোন এসেতে আপনি অপিনিয়ন দিবেন না, এটা আপনাকে বুঝতে হবে ভালো করে। যাই নিব, প্রথম প্রথমত হচ্ছে আমরা কি করব, এই যে স্টেটমেন্টটা আমরা কি করব, করব স্টেটমেন্টটাকে আমরা প্যারাফ্রেজ করব, আর সেকেন্ড সেন্টেন্সে কি আমি ওইটার সাথে কি করব, রেসপন্স করব। প্রথম সেন্টেন্স কি, যে কিছু মানুষ ওইটা মনে করে, আবার কিছু মানুষ এটা মনে করে, মানে মানুষের মধ্যে আলাদা আলাদা কিছু, মানে অপিনিয়নের মধ্যে কিছু পার্থক্য আছে। তো আমি বললাম যে স্টেটমেন্টটা প্যারাফ্রেজ করে যে দেয়ার আর ডিফারিং অপিনিয়নস অন whether children should dedicate more children should dedicate more time to studying or engaging in leisure activities. So হয় মানে চিলড্রেনের কি পড়ালেখায় বেশি সময় স্পেন্ড করা উচিত, নাকি যে লেজার টাইম অ্যাক্টিভিটি ওইটাতে স্পেন্ড করা উচিত, ওইটা নিয়ে হচ্ছে মানুষের মধ্যে কিছু দ্বিমত আছে। সো ওইটা হচ্ছে এখানের মাঝে আমরা স্টেটমেন্টের প্যারাফ্রেজ করে লিখলাম। তো এখানে আমরা দেখেন, এখানে একটা স্ট্রাকচার আমি এখানে রাখার চেষ্টা করছি। সো এখানে আপনি এটা চেঞ্জ করে এভাবে বলতে পারেন যে পিপল হ্যাভ ডিফারেন্ট opinions বা people have different views whether, এখানে বললাম যে people have different views whether children should dedicate more time to studying or to engaging in leisure activities. So এটা আপনি ডিফারেন্ট ওয়েতে বলতে পারেন। এখন হচ্ছে আমরা এক নাম্বার সেন্টেন্স আমরা প্যারাফ্রেজ করে ফেলছি, আমরা বলছিলাম যে এক নাম্বার সেন্টেন্স আমরা প্যারাফ্রেজ করব স্টেটমেন্টটা, সেকেন্ড সেন্টেন্সে আমি ওই কোশ্চেনটার সাথে রেসপন্স করব। এখন studying and leisure time is vital for a child's overall well-being and academic success. দুইটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, মানে ব্যালেন্স থাকা উচিত, দুইটার মধ্যে হচ্ছে ব্যালেন্স থাকলে একটা চিলড্রেনের জন্য ভালো হবে, তার ওভারঅল সামনের দিকে যে মানে বৃদ্ধি গড়ে ওইটার জন্য ভালো হবে কি, দুইটার ব্যালেন্স অ্যাপ্রোচ। দ্যাটস আমরা হচ্ছে একটা সেন্টেন্স এভাবে নিয়ে আসছি, যেটা হচ্ছে আমরা কি করলাম, ইন্ট্রোডাকশনের পরের সেন্টেন্সে আমরা ইন্ট্রোডাকশন প্রথম সেন্টেন্স স্টেটমেন্টটা প্যারাফ্রেজ করছি, সেকেন্ডে গিয়ে আমরা কি করছি, সেকেন্ডে গিয়ে ওইটাকে আমরা একটা রেসপন্স করছি ওই স্টেটমেন্টের সাথে। তো আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে পারলাম আমরা দুইটা সেন্টেন্সে, আশা করি ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফে যাব। বডি প্যারাগ্রাফে যাওয়ার ক্ষেত্রে আমরা আগে বলছিলাম যে এখানে আমরা দুইটা ভিউ আছে, একটা ভিউ নিয়ে একটা বডি প্যারাগ্রাফে কথা বলবো, আর একটা ভিউ নিয়ে আমরা আরেকটা বডি প্যারাগ্রাফে কথা বলবো। তো আমরা প্রথম ভিউটা কি, যে পড়ালেখায় বেশি গুরুত্ব দেওয়া উচিত, কিছু মানুষ মনে করে, কিছু মানুষ কেন এটা মনে করে পড়ালেখায় গুরুত্ব দেওয়া উচিত, সো ওইটা নিয়ে আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1টা লিখবো। আর পরের বডি প্যারাগ্রাফ 1 যেটা আছে, বডি প্যারাগ্রাফ 2, ওইটাতে আমরা কেন কিছু মানুষ মনে করে যে লেজার টাইম বেশি গুরুত্ব দেওয়া উচিত, ওইটা নিয়ে আমরা লিখবো। এখন হচ্ছে আমরা যদি দেখি বডি প্যারাগ্রাফ 1 এখানে আমরা নিছি। সো বডি প্যারাগ্রাফ 1টা হচ্ছে এখান থেকে এখানে নেই, ওকে। সো বডি প্যারাগ্রাফ 1 এ প্রথমত হচ্ছে টপিক সেন্টেন্স, আমি বলছিলাম টপিক সেন্টেন্সটা কি, টপিক সেন্টেন্সটা হচ্ছে যে ওই প্যারাগ্রাফটা আমরা কি নিয়ে লিখতেছি ওইটা সম্পর্কে আমরা ইন্ট্রোডিউস করব। তো প্রথম বডি প্যারাগ্রাফে যেহেতু আমি স্টাডি নিয়ে লিখতেছি, তখন আমি হচ্ছে এই লাইনটা আনলাম যে there are several reasons why many people believe that studying should be given greater priority. এটা আমি একটু আগে একটা দেখাইছিলাম টপিক সেন্টেন্সের ক্ষেত্রে। আর যেহেতু হচ্ছে আমি দুইটা আলাদা আলাদা অপোজিট সাইড নিয়ে কথা বলবো, সো আমি একটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসলাম যে অন দা ওয়ান হ্যান্ড ডিসকাস বোথ দিস, আপনি এই দুইটা অ্যাপ্লাই করতে, প্রথম বডি প্যারাগ্রাফে অন দা ওয়ান হ্যান্ড, আর পরের বডি প্যারাগ্রাফে আপনি অন দা আদার হ্যান্ড দিয়ে শুরু করতে পারেন। এটা একটা লিঙ্কিং ওয়ার্ড, যেটা আপনার লিঙ্কিং ওয়ার্ড যে কোহেশন আর এটাকে কি একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে না, যে কোহেশন এন্ড কোহেরেন্স এন্ড কোহেশন, কোহেশনটা হচ্ছে কোহেশন হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, কোহেশন ডিভাইস যেগুলো আমরা বলি, মানে লিঙ্কিং ওয়ার্ড ওইগুলো আর কি, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এগুলা। সো এগুলো আনলে আপনার জন্য অর্গানাইজেশনটা ভালো হবে। সো আমি প্রথম সেন্টেন্সটা নিয়ে আসলাম যে দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই মেনি পিপল বিলিভ দ্যাট স্টাডিং শুড বি গিভেন গ্রেটার প্রায়োরিটি। অর্থাৎ পড়ালেখার উপর মানে বেশি গুরুত্ব দেওয়া কেন উচিত, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। তো আমি
এটা পরে বুঝতে পারলাম, ওকে ফাইন, এই বডি প্যারাগ্রাফটা আমি কি লিখবো? বডি প্যারাগ্রাফটা আমি কেন পড়ালেখা গুরুত্বপূর্ণ ওইটা সম্পর্কে আমরা কিছু কারণ দেখাবো। তো এখন হচ্ছে আমরা সেন্টেন্সে আমরা জানি যে এখানে আমরা গিয়ে কি করবো, স্টার্টিং সাপোর্টিং সেন্টেন্সে গিয়ে কি করবো, সাপোর্টিং সেন্টেন্সে গিয়ে আমরা ওই যে টপিক সেন্টেন্স ওইটাকে আমরা এক্সপান্ড করব, একটা রিজন আনবো, আইডিয়া আনবো, তারপর হচ্ছে আহ, যে কোনো কিছু মানে এক্সপ্লেন করার জন্য আমরা যে আইডিয়া গুলো নিয়ে আসার জন্য টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য ওইটা নিয়ে আসবো। তো আমরা প্রথমত হচ্ছে ধরেন আমরা আইডিয়াতে অ্যাড করে রাখছি ওই বডি প্যারাগ্রাফ, যে আমার টপিকটা ছিল, যে টপিকটা কি ছিল, যে পড়ালেখা কেন গুরুত্বপূর্ণ। তো আমরা পড়ালেখা কেন গুরুত্বপূর্ণ আমরা ধরেন আমরা একটা বললাম যে একাডেমিক সাকসেস বা আমাদের জব অপরচুনিটি, ক্যারিয়ার অপরচুনিটি, ওইটার জন্য পড়ালেখা বেশি হওয়া উচিত। আর একটা হচ্ছে পড়ালেখার পাশাপাশি আমরা মানে অনেক গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপ করতে পারবো, ওইটার জন্য হচ্ছে পড়ালেখায় গুরুত্ব দেওয়া উচিত। ধরেন ওই দুইটা আমরা আইডিয়া নিলাম। তো এখন ওই দুইটা আইডিয়া নিয়ে আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ানে প্রথম সেন্টেন্স লিখলাম এভাবে যে সাপোজ এখানে আমি একটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসলাম যে ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট, বললাম যে একাডেমিক, এটা কি আনলাম, এটা হচ্ছে আমি জাস্ট একটু এড করলাম লিঙ্কিং ওয়ার্ড টাইপের আর কি, কানেকশনটা বিল্ড আপ করার জন্য, সিকোয়েন্সটা মেনটেন করার জন্য। যে ওয়ান পসিবল রিজন ইজ দ্যাট academic achievements significantly enhance future career prospects as higher qualifications often lead to better job opportunities and financial stability। অর্থাৎ প্রথম একটা কারণ, সম্ভাব্য কারণ হতে পারে যে একাডেমিক যে অ্যাচিভমেন্টটা ওইটা হচ্ছে আমাদের ভবিষ্যতের যে ক্যারিয়ার অপরচুনিটি বা জব অপরচুনিটি ওইটা ওইটাকে কি করে বৃদ্ধি করে। সো আমি একটা আইডিয়া নিয়ে আসলাম, এখানে হচ্ছে ওইটাকে আমি সাপোর্ট করার জন্য ওইটার পাশাপাশি একটা এক্সাম্পল নিয়ে আসলাম এভাবে যে ফর ইনস্টেন্স বলে individuals with advanced degrees tend to have higher earning potential compared to those with minimal education, emphasizing the importance of prioritizing হচ্ছে স্টাডি টাইম। মানে এখানে আমি একটা উদাহরণ দিলাম ওইটা যে যাদের হচ্ছে বেশি মানে অ্যাডভান্স ডিগ্রি থাকে, আমি একটু আগে যে সাপোর্টিং সেন্টেন্সে এটা বলে আসলাম যে যাদের হচ্ছে একটা কোম্পানিতে দুইজন কাজ করে, একজনের হচ্ছে কোয়ালিফিকেশন ভালো, আরেকজনের হচ্ছে কোয়ালিফিকেশন কম। সো যে কোয়ালিফিকেশন ভালো সে অবশ্যই ভালো ভালো হচ্ছে রুলে কাজ করবে, আর যে কোয়ালিফিকেশন কম সে হচ্ছে কম লর যে র্যাঙ্ক ওইগুলা পজিশনে কাজ করবে। সো বেসিক্যালি আর্নিংটা বেশি কার হবে, যে হাই পজিশনে যার হাই কোয়ালিফিকেশন আছে তার। সো ওইটা বললাম যে যাদের হচ্ছে অ্যাডভান্স ডিগ্রি আছে তাদের কি হায়ার আর্নিং পটেনশিয়াল থাকে কম্পেয়ার টু কার মিনিমাল এডুকেশন যাদের, মানে কম এডুকেশন যাদের। সো আমি প্রথমে একটা সাপোর্টিং সেন্টেন্স নিলাম, একটা আইডিয়া নিলাম, ওইটাকে আমি এক্সাম্পল নিয়ে আনলাম। এখন হচ্ছে আমি আরেকটা আইডিয়া নিলাম, আমি বলছিলাম যে এরপরের সেন্টেন্সে আরেকটা আইডিয়া নিয়ে আসবা, সেকেন্ড আইডিয়া। আমি ওইটাকে লিঙ্ক করলাম মোর ওভার দিয়ে, যে তুমি আরেকটা পয়েন্টে যাচ্ছি, সো আমি মোর ওভার বললাম, বা এখানে আপনি যে কোনো কিছু বলতে পারেন, ইন এডিশন, ফার্দার মোর, যে কোনো কিছু, এটা হচ্ছে আপনার উপর, বা সেকেন্ডলি ওইটাও বলতে পারেন। এখানে আমি বললাম যে আপনার ফাউন্ডেশন যেটা, যে ডেভেলপিং এ স্ট্রং একাডেমিক ফাউন্ডেশন হেল্পস চিলড্রেন অ্যাকোয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং which are essential for navigating challenges in both personal and professional life। অর্থাৎ আমি বলছিলাম যে কিছু স্কিল ডেভেলপ করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ স্কিল, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কমপ্লেক্স থিঙ্কিং যেগুলো আমরা বলি, বা কোনো একটা সমস্যা সমাধানের যে স্কিল গুলো আছে ওইগুলো আমরা পড়ার মাধ্যমে কিন্তু শিখতে পারি। তো আমরা ওইটা বললাম, ডেভেলপ স্ট্রং একাডেমিক ফাউন্ডেশন চিলড্রেন একুয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড প্রবলেম সলভিং স্কিলস। এখন ওইটা আমি আরো সুন্দরভাবে বললাম কমপ্লেক্সে নিয়ে, যে হুইচ আর এসেনশিয়াল, যেগুলো হচ্ছে আমার একটা চিলড্রেনের জন্য তার পার্সোনাল বা প্রফেশনাল দুইটা লাইফেই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমি সুন্দর করে একটা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসলাম সেকেন্ড আইডিয়াটা। এখন ওইটার উপর আমরা আরেকটা এক্সাম্পল এভাবে নিয়ে আসলাম, যে ফর এক্সাম্পল দিয়ে বললাম যে মাস্টারিং সাবজেক্টস লাইক ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স ট্রেন্স স্টুডেন্টস টু অ্যানালাইজ কমপ্লেক্স প্রবলেম সিস্টেমেটিক্যালি, এ স্কিল হাইলি ভ্যালুড ইন মডার্ন ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ যখন আপনি ম্যাথমেটিক্স বা সায়েন্স রিলেটেড যেগুলো সাবজেক্ট ওগুলোর উপর একটা স্টুডেন্ট পড়ালেখার মাধ্যমে স্কিল ডেভেলপ করবে, ও কিন্তু যে মডার্ন ইন্ডাস্ট্রি যেগুলো আছে ওগুলোতে কি হবে, হাইলি ভ্যালুড হবে, অর্থাৎ বেশি মানে গুরুত্ব পাবে। কারণ যাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আইডিয়া থাকে বা হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড ওগুলো আইডিয়া থাকে, ওইগুলো হচ্ছে ভালো ভালো জব অপরচুনিটি থাকে। সো ওইটা হচ্ছে আমরা কেন স্টাডির জন্য গুরুত্বপূর্ণ ওইটা বললাম। এখন হচ্ছে আমরা শেষের দিকে বলছিলাম যে একটা সেন্টেন্স নিয়ে আসবো কি দিয়ে, একটা কনক্লুডিং সেন্টেন্স। তো আমি বললাম যে দেয়ারফর বা সো, যে কোনো কিছু বলতে পারেন, যে প্রায়োরিটাইজিং যে স্টাডি টাইম ইজ এসেনশিয়াল নট অনলি ফর
securing better career opportunities, but also for equipping children with vital skills needed to succeed in life. অর্থাৎ যে পড়ালেখায় গুরুত্ব দেওয়া শুধুমাত্র যে ক্যারিয়ার অপরচুনিটির জন্য ভালো এমন না, এটা এর পাশাপাশি কি বা কিছু গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। So, এই জন্য হচ্ছে আমরা কি করব, এই জন্য হচ্ছে আমরা এটা কি করব, পড়ালেখায় গুরুত্ব দিব। এটা হচ্ছে আমার একটা বডি প্যারাগ্রাফ ওয়ান এর আমি একটা কনক্লুডিং সেন্টেন্স দিলাম। তো আমরা দেখলাম যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখছি বডি প্যারাগ্রাফ ওয়ান, একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তিনটা, তারপর হচ্ছে এক্সাম্পল দুইটা নিয়ে আসছি আমরা, পাঁচটা, আর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, টোটাল 6টা সেন্টেন্স নিয়ে আসছি। এইভাবে আপনি চাইলে একটা বডি প্যারাগ্রাফ ডেভেলপ করতে পারেন। এখন হচ্ছে যেহেতু আমরা ডিসকাস বোথ ভিউ দেখতেছি, আমাদেরকে বডি প্যারাগ্রাফ ওয়ান একটা ভিউ নিয়ে বলছি, এখন বডি প্যারাগ্রাফ টু তে গিয়ে আমি অপোজিট যে ভিউটা আছে ওইটা নিয়ে কথা বলবো। এখন হচ্ছে আমি সাপোজ বডি প্যারাগ্রাফ টু তে গেলাম, তো প্রথম সেন্টেন্স টপিক সেন্টেন্স আমরা জানি, তো শুরুটা ব্যবহার করলাম যে অন দা আদার হ্যান্ড, অর্থাৎ অপোজিট সাইড যেহেতু, সো অন দা আদার হ্যান্ড। এখন আমি বললাম যে টপিক সেন্টেন্সে কিছু মানুষ যেটা মনে করে যে ওই যে লেজার টাইম যেটা আছে ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আমি বললাম যে সাম আর্গু দ্যাট leisure time is equally important for children's overall development and well-being. গুরুত্বপূর্ণ ফ্রি টাইম অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে একটা চিলড্রেনের জন্য গুরুত্বপূর্ণ। সো এখন হচ্ছে এটা আমি পরে বুঝতে পারলাম, ওকে ফাইন, এটা হচ্ছে লেজার টাইম নিয়ে কথা বলবে। তো এটা আমি টপিক সেন্টেন্স নিলাম। এখন হচ্ছে এটা কেন লেজার টাইম গুরুত্বপূর্ণ মনে করে কিছু মানুষ, ওইটার কিছু আমি কারণ দিলাম। তো প্রথমত হচ্ছে আমি প্রথম যে সেন্টেন্সটা নিয়ে আসলাম, ফার্স্ট অফ অল আমি এখানে বলতে পারি যে ফার্স্ট অফ অল বা ফার্স্টলি একটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসি। ফার্স্টলি, engaging in leisure activities helps children reduce stress and maintain better mental health, which ultimately supports their academic performance. যদি ফ্রি টাইম অ্যাক্টিভিটিস মানে স্টুডেন্টরা হচ্ছে খেলাধুলা করে ফ্রি টাইমের মধ্যে, তাদের এটা কি করবে, হেল্প করবে রিডিউস স্ট্রেস এন্ড মেইনটেইন বেটার মেন্টাল হেলথ। সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা আইডিয়া নিয়ে আসলাম। সো এটা আমি কমপ্লেক্সে নিয়ে আসলাম, যেটা যে হুইচ আলটিমেটলি সাপোর্টস দেয়ার একাডেমিক পারফরমেন্স, যেটা হচ্ছে তাদের একাডেমিক পারফরমেন্সেও হেল্প করে। যদি তাদের স্ট্রেস কম থাকে, মেন্টাল হেলথ ভালো থাকে, ওইটা তাদেরকে কি করবে, একাডেমিকও পারফরমেন্সেও সাপোর্ট দিবে। তো ওইটা হচ্ছে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে নিয়ে আসলাম যে স্টাডিজ হ্যাভ শোন দ্যাট children who participate in sports or creative hobbies such as painting or music tend to perform better in school due to improved focus on and reduced anxiety. মানে কিছু স্টাডির গবেষণা দেখা গেছে যে যারা হচ্ছে স্পোর্টস বা ক্রিয়েটিভ হবিস এগুলাতে পার্টিসিপেট করে, নরমালি তারা যারা হচ্ছে পার্টিসিপেট করে বিভিন্ন স্পোর্টস বা ক্রিয়েটিভ হবিসে, যেমন পেইন্টিং, মিউজিক, ওইগুলা তারা হচ্ছে বেশি ভালো রেজাল্ট করে, কিছু পরিসংখ্যানে দেখা গেছে। এরপরে আমি আরেকটা আইডিয়া নিয়ে আসলাম যে ইন এডিশন দিয়ে, যে leisure time also fosters essential life skills such as creativity, teamwork, and emotional intelligence, which are not typically taught in academic setting. অর্থাৎ লেজার টাইমের মাধ্যমে এক্সট্রা যে লাইফ স্কিল যেগুলো আছে, যেমন ক্রিয়েটিভিটি, টিম ওয়ার্ক, ইমোশন, এগুলো কিন্তু ডেভেলপ করা যায়, যেগুলো হচ্ছে আমরা একাডেমিক সেটিংসে এগুলো শিখতে পারি না। নর্মালি যদি আমরা একটা এক্সাম্পল দিই, যে ফর ইনস্টেন্স আনলাম, participating in group activities like sports or drama clubs allows children to develop interpersonal skills and learn how to work collaboratively, which are critical in professional and personal life. অর্থাৎ একটা সাপোজ একটা মানে চিলড্রেন কি করছে, কোন একটা স্পোর্ট বা ড্রামা ক্লাবে যুক্ত হয়েছে, সো ওইখানে সে অনেকগুলো স্কিল ডেভেলপ করতে পারবে, যেমন কিভাবে একটা কোলাবোরেশনের মাধ্যমে একটা কাজ করতে হয়, কিভাবে গ্রুপ ওয়ার্ক করতে হয়, ওইগুলো তাকে ওভারঅল পার্সোনাল প্রফেশনাল দুই লাইফেই কিন্তু হেল্প করবে। সো এখানে আমি আরেকটা আইডিয়া নিয়ে আসলাম কিভাবে লাইফ স্কিলটা ডেভেলপ করতে হয়, এক্সট্রা লাইফ স্কিল। এখন হচ্ছে আমি বডি প্যারাগ্রাফ টুটাকে আমি কনক্লুশন করবো। তাই আমি বললাম যে আগে নিয়ে আসলাম যে দেয়ারফর, এখানে বললাম সো বা দাস, ওইটা যেটা নিয়ে আসি না কেন, যে allowing children sufficient leisure time not only benefits their mental health but also contributes to the development of well rounded individuals occupied with diverse skills. অর্থাৎ শুধুমাত্র যে তাদের মেন্টাল হেলথকে বেনিফিট করবে লেজার টাইম এমন না, এটার পাশাপাশি তাদেরকে কিছু বিভিন্ন ধরনের ডাইভার্স স্কিল, মানে কি যে বৈচিত্র্য, স্কিলের মধ্যে হচ্ছে বৈচিত্র্য রাখা, তাদেরকে লেজার টাইমে হেল্প করবে। সো বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা স্টাডি কেন গুরুত্বপূর্ণ, চিলড্রেনের জন্য বেশি স্পেন্ড কেন স্টাডিতে স্পেন্ড করা উচিত, ওইটা নিয়ে আমরা বলছি। বডি প্যারাগ্রাফ টু তে আমরা কি করছি, লেজার টাইমটাতে কেন গুরুত্বপূর্ণ, বেশি সময় স্পেন্ড করা উচিত, ওইটা নিয়ে আমরা বললাম। তো দুইটা ভিউ নিয়ে আমরা ডিসকাস করছি। এখন আমরা কনক্লুশনে বলছিলাম যে কনক্লুশনে গিয়ে জাস্ট রিস্টেট রিস্টেট মানে আমি বলছিলাম যে ওইটাকে আমি জাস্ট রিস্টেট করবো আর কি পয়েন্টটা নিয়ে আসবো, আর কিছু এখানে করবো না, নতুন কোনো কিছু এড করবো না।
আমি বললাম ইন কনক্লুশন, কনক্লুশনটা সবসময় ইন কনক্লুশন দিয়ে শুরু করবেন, বা টু কনক্লুড আরেকটা আসছে, যে কোনোটা আপনার জন্য যেটা ভালো মনে হয়। সো ইন কনক্লুশন দিয়ে শুরু করলেন, তারপর হচ্ছে যে একটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আসলাম, যে while দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। while academic success is crucial while academic success is crucial, ensuring children have adequate leisure is equal for fostering their mental and well-being রাখা উচিত। যে একাডেমিক স্টাডির পাশাপাশি লেজার টাইমটা ব্যালেন্স রাখা উচিত, ওইটা জাস্ট আমি রিস্টেট করছি এখানে, যে একাডেমিক সাকসেসটা গুরুত্বপূর্ণ, যদিও এর পাশাপাশি কি করতে হবে, আমাদের লেজার টাইমটাকে জন্য পর্যাপ্ত এডিকুইট, মানে কি পর্যাপ্ত পর্যাপ্ত সময় রাখতে হবে আমাদের একটা চিলড্রেনের কি মেন্টাল ওয়েলবিং এর জন্য বা ডেভেলপমেন্টের জন্য বড়। সো আমি কনক্লুশনে জাস্ট রিস্টেট করছি, এখানে আমি নতুন কোনো কিছু আনি নাই, কনক্লুশনে একটা সেন্টেন্স আমি শেষ করে দিয়েছি। তো ওভারঅল আমরা কিভাবে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি প্যারাগ্রাফ 1 কোথায় গেল, এটা ছিল কোয়েশ্চন। বডি প্যারাগ্রাফ 1 আমরা ফার্স্টে বডি ইন্ট্রোডাকশন লিখছি একটা দুইটা সেন্টেন্সে, কিভাবে লিখছি। তারপর হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 1 কিভাবে আমরা 5 থেকে 6টা সেন্টেন্সে লিখছি, আমি আলাদা আলাদা করে দিছি, কোনটা টপিক সেন্টেন্স কোনটা সাপোর্টিং সেন্টেন্স ওইগুলা। তারপর হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 2 তে গেছি, বডি প্যারাগ্রাফ 2 তে আমরা গিয়ে টপিক সেন্টেন্স কিভাবে কোনটা লিখছি দেখাইছি। আমরা যে স্ট্রাকচারটা বলছি ওই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা লিখছি, এখানে কিন্তু ডিফারেন্ট ওয়েতে কোনো কিছু লিখি নাই। তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, এখানে হচ্ছে কনক্লুশনে গিয়ে কিভাবে লিখবেন। সো ওভারঅল আমরা সবকিছু শো করছি। আশা করি একটা আইডিয়া পাইছেন যে আপনি টাস্ক 2 এসে কিভাবে লিখবেন ওভারঅল। তো এখানে হচ্ছে আপনাদের কি কারো কোনো কোয়েশ্চন আছে কিনা এখন বলবেন। সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, বা ক্লাস আজকের ক্লাস কি সবকিছু পারফেক্ট ছিল কিনা, মানে ওভারঅল মাঝে নেটওয়ার্ক কিছু ইস্যু হয়েছে, বাট যারা ক্লাস কন্টিনিউ করছেন তারা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা সবকিছু, এটা জানাবেন। বা ক্লাস কেমন ছিল ওইটাও একটা ফিডব্যাক দিবেন। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস ঠিক আছে। আর কি কোনো কোয়েশ্চন বা কনফিউশন কিছু আছে কিনা ওইটা বলবেন। এক্সাম হলে ঘড়ি নেওয়ার প্রয়োজন নাই, তো এক্সাম হলে আপনার সামনে ঘড়ি থাকবে বড়, মানে ঘড়ি থাকবে, প্লাস টাইমারও সেট করা থাকবে, কত সময় আছে কত সময় মানে আপনার বাকি রয়েছে এগুলো দেখাবে। এক্সট্রা পার্সোনাল জিনিসপত্র নিতে দেয় না, ওইগুলো আপনি নিলেও এটা হচ্ছে এক্সাম রুমে ঢোকার আগে রেখে দিবে। এক্সট্রা কোনো কিছু নেওয়া যায় না পরীক্ষার রুমে। ইভেন আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, ওয়ালেট থাকে যেটা আছে, ওইগুলোও রেখে দেয়। সো ওইগুলো আপনি নিতে পারবেন না। জি, পেন ওরা দিবে, পেন আপনি নিতে পারবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন করছেন। ওইটা কিন্তু তারা মেনশন করছে তাদের নোটিসে। আচ্ছা আমি বলি, এখন হচ্ছে একজন বলছেন যে সব রাইটিং টাইপের আনসার যদি এইভাবে স্ট্রাকচার মানে লেখা যায়, যে রাইটিং এর যে কোয়েশ্চন এসে টাইপ যেটা আছে যে কোনোটাই কিন্তু আপনি এই স্ট্রাকচার মেনটেন করে লিখতে পারবেন। আপনাকে দেখতে হবে, আপনি জাস্ট ওইটা আপনাকে বুঝতে হবে, আপনি বডি প্যারাগ্রাফ অনেক কোনটা লিখবেন, বডি প্যারাগ্রাফ টু কোনটা লিখবেন, ওইটা যদি আপনি বুঝতে পারেন এই স্ট্রাকচার ফলো করে আপনি সবগুলা লিখতে পারবেন। আপনি প্রবলেম সলিউশন, এগ্রি ডিসএগ্রি, ডিসকাস বোথ ভিউজ, তারপর হচ্ছে ওপিনিয়ন, আর কি আছে এই যে ডাবল কোয়েশন যেটা থাকে, সবগুলাই কিন্তু এই স্ট্রাকচার মেনটেন করে লিখতে পারবেন। ওইটাই ফলো করবেন, একটাই ফলো করেন। ডিফারেন্ট অনেকগুলো আনলে কিন্তু নিজেই কনফিউজড হয়ে যাবেন যে কোনটার জন্য কি লিখবেন। সো যে কোনো একটা ফলো করেন, ওইটা ফলো করে দেন, সবগুলা ওইটার সাথে অ্যাডজাস্ট করে লিখেন, তাহলে ইজি হবে। বুঝতে পারছেন? সো এইটা দিয়ে লিখতে পারবেন, সবগুলা লিখতে পারবেন। সো ওভারঅল আর কি কোনো কোয়েশন আছে আজকের ক্লাস নিয়ে? আচ্ছা যদি কারো কোনো কোয়েশন না থাকে, আচ্ছা রাইটিং এর আমরা তো হচ্ছে নর্মালি যে রাইটিং এর টাস্ক 1 এর বা টাস্ক 2 বলি না কেন, কোন সেন্টেন্সটা কি ওইটা আমরা বোঝার জন্য হচ্ছে আজকের ক্লাসটা করছি, ফাংশনাল সেন্টেন্স প্যাটার্ন যেটা আমরা বলছি। তো ওইটা অনুযায়ী রাইটিং এর কনসেপ্ট আমি রাইটিংটাও এড করে দিচ্ছি। রাইটিং এর হচ্ছে মূলত যে ডিটেলস একটা কিভাবে একটা এসে লিখবেন, স্ট্রাকচার বলেন, টাইম ম্যানেজমেন্ট বলেন, বা একটা ওভারঅল একটা এসে লিখে সম্পূর্ণ মোটামুটি হচ্ছে আজকে একটা রাইটিং এর যে মেইন মডিউলের ক্লাস ওইটার মতোই কিন্তু একটা ক্লাস হয়েছে। সো ওভারঅল কি ক্লাস, আজকের ক্লাস নিয়ে কি কোনো কনফিউশন আছে, বা ক্লাস নিয়ে কি আজকের ক্লাস নিয়ে কি আপনার স্যাটিসফাইড আছেন কিনা ওইটা জানাবেন। আজকের ক্লাস হচ্ছে যে রাইটিং এর যেটা ক্লাস হলো, সেন্টেন্স মেকিং এর পাশাপাশি আমরা রাইটিং এর নিয়ে আসছি। তো রাইটিং এর যে কনসেপ্টটা আনছি ওইটা ওভারঅল কোনো কনফিউশন থাকলে বলেন। আর যদি কনফিউশন না থাকে, ক্লাস নিয়ে কি আপনারা স্যাটিসফাইড কিনা আজকের ক্লাস নিয়ে ওইটাও জানাবেন। ওকে, থ্যাংক ইউ রুকসানা আপু। আচ্ছা ভালো থাকেন। আর হচ্ছে আমি শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই।